ওকে, তাহলে চলো শুরু করা যাক কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচার। অলরেডি যেহেতু চ্যাপ্টারটা হয়ে গেছে অনেকটাই, হ্যাঁ লাস্টের দিকে একটুখানি আমাদের বাকি আছে, মলিকুলার অরবিটাল থিওরির জায়গাটা একটু ক্লাসেও বাকি আছে, তো সেটা এমনিতে সানডের ক্লাসে কভার হয়েই যাবে। তো আজকেও যতটা হয়ে যাক সেটা আমরা দেখে নেবো যে কতটা কি হয়ে যেতে পারছে। তো কেমিক্যাল বন্ডিং এর অরিজিন কি? অরিজিনটা হচ্ছে একটা অ্যাটম আছে। কেন কেমিক্যাল বন্ডিং হচ্ছে? একটা অ্যাটম আছে, সেই অ্যাটমের সেন্টারে আছে নিউক্লিয়াস। তো বেসিক্যালি একটা অ্যাটমের নিউক্লিয়াস অন্য একটা অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাকশন করে। সো देयर इज अ অ্যাট্রাকশন ফোর্স। একটা অ্যাটমের নিউক্লিয়াস, তার কাছে আছে পজিটিভ চার্জ, সে অন্য একটা অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে। এই যে ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ এটাকে ধরলাম বি অ্যাটম, এটাকে ধরলাম এ অ্যাটম। এ অ্যাটমের নিউক্লিয়াস, খেয়াল রাখতে হবে কে, এ অ্যাটমের নিউক্লিয়াস বি অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করে। এন্ড সিমিলারলি বি অ্যাটমের নিউক্লিয়াস, বি অ্যাটমের নিউক্লিয়াস এ অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাকশন করে, এ অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাকশন করে। সেই দু রকমের অ্যাট্রাকটিভ ফোর্স এক্সিস্ট করে। আচ্ছা, আবার একটা রিপালসিভ ফোর্স এক্সিস্ট করে। কাদের কাদের মধ্যে? এ অ্যাটমের ইলেকট্রন ক্লাউড আর বি অ্যাটমের ইলেকট্রন ক্লাউড, এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স এক্সিস্ট করে। আবার এ অ্যাটমের নিউক্লিয়াস এবং বি অ্যাটমের নিউক্লিয়াস, এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে। অর্থাৎ টোটাল কত রকমের ফোর্স কাজ করছে? টোটাল দু রকমের মেইন ফোর্স কাজ করছে ডিউরিং আ কেমিক্যাল বন্ডিং ফরমেশন। একটাকে বলছি অ্যাট্রাকটিভ ফোর্স, একটাকে বলছি রিপালসিভ ফোর্স। কেমন ভাবে? একটা অ্যাটম, এই অ্যাটম, সো এই অ্যাটমটার নিউক্লিয়াস এই অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে। সিমিলারলি এই অ্যাটমটার নিউক্লিয়াস এই অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে। সো দিস আর দ্য টু অ্যাট্রাকটিভ ফোর্সেস। আবার এই অ্যাটমের ইলেকট্রন এই অ্যাটমের ইলেকট্রনকে রিপেল করছে, দুটো ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন আছে। আবার এই অ্যাটমের নিউক্লিয়াস এই অ্যাটমের নিউক্লিয়াসকেও রিপালশন করছে। সো এই দুটো ফোর্সই কাজ করছে। তো বন্ডিং কখন হবে? যখন অ্যাট্রাকটিভ ফোর্সটা রিপালসিভ ফোর্সের থেকে বেশি হয়ে যাবে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে শুধুই অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে ডিউরিং আ কেমিক্যাল বন্ড ফরমেশন। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে শুধুমাত্র অ্যাট্রাকটিভ ফোর্স আছে, এই ব্যাপারটা নয়। এখানে পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে, কারণ কোশ্চেন্সে তোমাকে এরকম ভাবেই আসবে যে কি কি ধরনের ফোর্সেস কাজ করে, কত রকমের ফোর্সেস কাজ করে, স্যার ডিটেইল খুঁটিনাটিটাই এখানে জানতে হবে। তো শুধুমাত্র অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে, এরকমটা নয়। ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করে, অ্যানায়নের নিউক্লিয়াস ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করে, অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের ইলেকট্রনকে রিপালশন করে, ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসকে রিপালশন করে। এই অ্যাট্রাকশন এবং রিপালশন ফোর্সগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়ে যায়, আমরা তখন বলি সেখানে কেমিক্যাল বন্ডিং ফর্ম করে যাবে আর স্টেবল হয়ে যাবে। আর যদি অ্যাট্রাকশন ফোর্স থেকে রিপালসিভ ফোর্সটা বেশি হয়ে যায়, তখন সেখানে অবভিয়াসলি ডিসটেন্স তৈরি হবে এবং বন্ডিংটা ফর্ম করবে না। তো সব রকমের ফোর্সগুলো এখানে দেখানো হয়েছে। এ অ্যাটমের নিউক্লিয়াস বি অ্যাটমের ক্লাউডকে, বি অ্যাটমের নিউক্লিয়াস এ অ্যাটমের ক্লাউডকে, দিস আর অ্যাট্রাকশনস। এ অ্যাটমের ইলেকট্রন বি অ্যাটমের ইলেকট্রনকে, এ অ্যাটমের নিউক্লিয়াস বি অ্যাটমের নিউক্লিয়াসকে, দিস আর দা রিপালশনস। বন্ডিং ফরমেশনের ক্রাইটেরিয়া কি? অ্যাট্রাকটিভ ফোর্সেস should be greater than repulsive forces. রিপালসিভ গুলোর থেকে অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি বেশি হয়ে যায়, তখনই বন্ড তৈরি হবে। অর্থাৎ বন্ড তৈরি শুধু হবে না, বন্ডটা তৈরি হবে এবং বন্ডটা সাস্টেনও করবে, স্টেবিলিটি পাবে এবং সাস্টেনও করবে। স্যার দুটো ফোর্স যদি ইকুয়াল হয় তাহলে? হ্যাঁ বলো। স্যার দুটোই যদি ইকুয়াল হয়, অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স, তাহলে কি হবে? বুঝতে পারছি না, আরেকবার বল। মানে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স এই দুটোই একসাথে মানে একই হয়, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, তাহলে কি সাস্টেন করবে না? তাহলে বন্ড এক্সিস্ট করবে না। সেম হয়ে গেলে বন্ড এক্সিস্ট করবে না, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্স সেম, তো কেন বন্ড তৈরি হবে? বন্ড তখনই এক্সিস্ট করবে যখন অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্সের থেকে বেশি। অ্যাট্রাকটিভ দু রকমের অ্যাট্রাকটিভ ফোর্স আছে, একজনের নিউক্লিয়াস অন্যজনের ক্লাউডকে, অন্যজনের নিউক্লিয়াস প্রথম জনের ক্লাউডকে। সো দু রকমের অ্যাট্রাকটিভ ফোর্সের নেট সামেশনটা যদি বেশি হয় দেন দ্য রিপালসিভ ফোর্সেস, তখনই বন্ড এক্সিস্ট করবে। ইকুয়াল হলো বা লেস দ্যান রইলো, বন্ড এক্সিস্ট করবে। আচ্ছা, এবারে আমরা এখানে দেখে নিচ্ছি তাহলে কত রকমের ফোর্স হতে পারে। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে ফোর্সটা হয় সেটা যথেষ্ট স্ট্রং ফোর্স হয়, ঠিক আছে? বোর্ড ওয়ার্ক এমনিতে পাঠিয়ে দেবো, এখানে একটা সামারি করা আছে। ক্যাটায়ন অ্যানায়ন ফোর্সেস
ক্যাটায়ন অ্যানায়ন ফোর্সেস, যেটাকে কিনা আমরা নরমালি কি বলে থাকি, ক্যাটায়ন অ্যানায়ন ফোর্সটাকে আমরা আয়নিক বন্ড বলে থাকি, যেটা কিনা একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নের মধ্যে এক্সিস্ট করে, ভেরি স্ট্রং ফোর্সেস হয়। এক্সাম্পল কি, লিথিয়াম ফ্লোরাইড ক্রিস্টাল ল্যাটিস, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ল্যাটিস। সো সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড এরা মেইনলি আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন অ্যানায়ন এক্সিস্ট করছে। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে ফোর্সটা সেটাকে আয়নিক বন্ডিং বলছে, সেটা ভেরি স্ট্রং হয়। আচ্ছা, পরেরটা দেখছি কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স এক্সিস্ট করে সেটা মোটামুটি স্ট্রং হয়, ভেরি স্ট্রং বলতে পারবো না, মোটামুটি স্ট্রং। স্ট্রংগেস্ট ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোনটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কিনা আয়নিক বন্ডিং এক্সিস্ট করছে, ওটাই স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন ফোর্স। অন্যগুলো কিন্তু একটু একটু হলেও তাদের ম্যাগনিটিউড কম থাকে, অতটা স্ট্রং থাকে না। সো কোভ্যালেন্ট বন্ডিং জাস্ট স্ট্রং, ঠিক আছে, এটা কিন্তু অতটাও স্ট্রং নয় যতটা আয়নিক বন্ডটা যতটা স্ট্রং। আচ্ছা, এটা কখন এক্সিস্ট করে, শেয়ার্ড ইলেকট্রন পেয়ার যদি থাকে, ঠিক আছে, ইলেকট্রন পেয়ার যদি শেয়ার্ড হয়, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন হলে সেখানে এটা এক্সিস্ট করে। যেমন H2 মলিকুল, যেমন মিথেন মলিকুল, ইথেন মলিকুল, আয়োডিন মলিকুল। সো এই সমস্ত সিচুয়েশনে কিন্তু এই বন্ডটা এক্সিস্ট করে, যেখানে ক্যাটায়ন অ্যানায়নের কোনো ব্যাপার নেই, ইলেকট্রন শেয়ার্ড হচ্ছে। আর কি অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে, আয়নের সঙ্গে ডাইপোল, আয়ন ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, অর্থাৎ একজন আয়ন আছে অন্যজন ডাইপোল আছে, যেরকম সিচুয়েশনটা হতে পারে, এখানে মডারেট ফোর্স থাকে, ফোর্সের ম্যাগনিটিউড খুব বেশি থাকে না, মডারেট থাকে। যেরকম দেখা যাচ্ছে এখানে একটা ক্যাটায়ন আছে আর এখানে অনেকগুলো ডাইপোল তৈরি হয়ে গেছে, পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, ডাইপোল তৈরি হয়ে গেছে, ডাইপোল তৈরি হয়ে গেছে, পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, ডাইপোল তৈরি হয়ে গেছে, পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, ডাইপোল, পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস। তাহলে মাঝখানে আছে একটা ক্যাটায়ন আর তার চারপাশে অনেক ডাইপোল তৈরি হয়ে গেছে, পার্শিয়াল মাইনাস এবং পার্শিয়াল প্লাস চার্জ, পার্শিয়াল মাইনাস চার্জ পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে ডাইপোল তৈরি হয়ে গেছে আর ক্যাটায়ন আছে। তো ক্যাটায়নের সঙ্গে ডাইপোলের কোন এন্ডের অ্যাট্রাকশন হবে, ক্যাটায়নটার সঙ্গে ডাইপোলের পার্শিয়াল মাইনাস চার্জ যেখানে আছে, ক্যাটায়ন আছে আর পার্শিয়াল মাইনাস চার্জ আছে, সেই ডাইপোলটার, ডাইপোলের পার্শিয়াল মাইনাস চার্জ যে ফোর্সটা আছে যেখানটা আছে, তো পার্শিয়াল মাইনাস চার্জ वाला পয়েন্টটার সঙ্গে ক্যাটায়নটার অ্যাট্রাকশন হবে এবং তার ফলে আয়ন ডাইপোল অ্যাট্রাকশন হবে, যার ম্যাগনিটিউডটা হচ্ছে মডারেট বলছে, মানে খুব স্ট্রং ফোর্স নয়। যেরকম Na+ ইন ওয়াটার, এক্সাম্পল বলছি Na+ ইন ওয়াটার কেমন ভাবে থাকে, মনে করে দেখো হাইড্রেশনে আমরা পড়েছিলাম Na+ আর তার চারপাশে প্রচুর ওয়াটার মলিকুল এরকম ভাবে ঘিরে ধরে হাইড্রেশন করে থাকে, প্রচুর ওয়াটার মলিকুল এরকম Na+ এর চারপাশে ঘিরে ধরে দিয়ে হাইড্রেশন করে থাকে। ওয়াটার মলিকুলের অক্সিজেনটা কোন চার্জ, অক্সিজেন তো পার্শিয়াল নেগেটিভ চার্জ নিয়ে বসে থাকে, তাহলে পার্শিয়াল নেগেটিভ চার্জ वाला অক্সিজেন, পার্শিয়াল নেগেটিভ চার্জ वाला অক্সিজেন এবং ক্যাটায়ন, পার্শিয়াল নেগেটিভ চার্জ वाला অক্সিজেন এবং ক্যাটায়ন, এদের মাঝখানে আছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা, সেটাকে আমরা বলছি আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। অক্সিজেন যেটা কিনা পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে বসে আছে আর ক্যাটায়ন, তো জলের মধ্যে যখন Na+ ডিসলভ হচ্ছে তখন Na+ ক্যাটায়ন আর জলের মধ্যে যে ওয়াটার মলিকুল গুলো আছে তার যে অক্সিজেন পয়েন্টটা আছে, অক্সিজেন অ্যাটমটা আছে ওটা ইলেকট্রোনেগেটিভ, তার জন্য পার্শিয়াল মাইনাস চার্জ অ্যাকোয়ার করে নেয়। তো পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে আসে অক্সিজেন অ্যাটমটা বিং ইলেকট্রোনেগেটিভ আর ক্যাটায়নটার প্লাস চার্জ, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে তাকে আমরা আয়ন ডাইপোল অ্যাট্রাকশন বলছি, যার ম্যাগনিটিউডটা মডারেট হয়, বিশাল কিছু হাইফাই হয় না, কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ডের থেকে কমই হয়। ডাইপোল এটার অ্যাট্রাকশন আরো কম, মডারেট টু উইক। ডাইপোল যখন দুটোই ডাইপোল আছে, দুজনেই ডাইপোল আছে, যেরকম আমরা হাইড্রোজেন বন্ডিং এ অলরেডি পড়েছিলাম যে অ্যালকোহল মলিকুল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে ওয়াটারে ডিসলভ হয়ে যায়, ঠিক আছে, বা যে কোনো দুটো পোলার মলিকুলের মধ্যে। সো CH3Cl এটা একটা পোলার মলিকুল, CH3Cl এটা একটা পোলার মলিকুল। কেন, ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাই ক্লোরিনের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ, অন্যদিকে পার্শিয়াল প্লাস চার্জ, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, পার্শিয়াল মাইনাস চার্জ, অন্যদিকে পার্শিয়াল প্লাস চার্জ। তাহলে দুটো ডাইপোল, এই একটা ডাইপোল, তার এদিকে পার্শিয়াল মাইনাস চার্জ, এদিকে পার্শিয়াল প্লাস চার্জ, এই একটা ডাইপোল উইথ পার্শিয়াল মাইনাস পার্শিয়াল প্লাস, আবার এই আর একটা ডাইপোল, এরও এদিকে পার্শিয়াল প্লাস এদিকে পার্শিয়াল মাইনাস। তাহলে দুটো ডাইপোলের একদিকের পার্শিয়াল প্লাস চার্জ অন্যদিকে পার্শিয়াল মাইনাস চার্জ, তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকছে তাকে আমরা বলছি ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল ইন্টারঅ্যাকশনকে সাধারণভাবে কিসম ফোর্সও বলা হয়, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনকে সাধারণভাবে ডিবাই ফোর্সও বলা হয়, এটাকে ডিবাই ফোর্স, এগুলো হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ডিবাই ফোর্স আয়ন ডাইপোলটা, ঠিক আছে। ডাইপোলটাকে কিসম ফোর্স বলা হয়, কিসম ফোর্স। ডাইপোল ইন্টারঅ্যাকশন, HCl মলিকুল CH3Cl দুটো CH3Cl আছে,
ক্লোরিনটা কিনা পার্শিয়াল মাইনাস চার্জ, কার্বন পয়েন্টটা পার্শিয়াল প্লাস চার্জ। তাহলে এরকম পার্শিয়াল মাইনাস আর পার্শিয়াল প্লাস এন্ড গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এক্সিস্ট করে যাচ্ছে তাকে আমরা বলছি ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। আর একটা হচ্ছে একদম ট্রুলি ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন, যেটা কোথায় এক্সিস্ট করছে, যেটা হচ্ছে যে কোনো নন পোলার মলিকুল এক্সিস্ট করছে, যেটা হচ্ছে কিনা কোন ফোর্স অফ অ্যাট্রাকশনটা, যেটা হচ্ছে ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা লন্ডন ফোর্স বলে থাকি বা ভ্যান ডার ওয়াল ফোর্সেস। সো লন্ডন ফোর্সটা কোনটা? লন্ডন ফোর্সটা একদম উইকেস্ট, লন্ডন ফোর্সটা ইউজুয়ালি হচ্ছে একদম উইকেস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং এটা এক্সিস্ট করে কখন? লন্ডন ফোর্স এক্সিস্ট করে সো কল্ড নন পোলার অ্যাটমদের মধ্যে, সো কল্ড নন পোলার মলিকুলদের মধ্যে। নন পোলার মলিকুলদের মধ্যে একটা ইনডিউসড ফোর্স, এটা ইনডিউসড ডাইপোল তৈরি হয়, যে ইনডিউসড ডাইপোলটা পাশের ইনডিউসড ডাইপোলকে অ্যাট্রাক্ট করে। সো নন পোলার মলিকুল যারা, তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে একদম সুপারফিশিয়াল এবং সারফেসিয়াল, ভেরি উইক যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, যার কারণটা হচ্ছে একটা নন পোলার মলিকুলের সামহাও একটা মোমেন্টারিলি ডাইপোল তৈরি হয়ে যায়, ইনডিউস হয়ে যায়, সেই মোমেন্টারিলি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলটা পাশের মলিকুলের একটা ডাইপোল ইনডিউস করে দেয়। অর্থাৎ দুজনের কেউই ডাইপোলার ছিল না, দুটো মলিকুলের কেউই ডাইপোল ছিল না, দুটো মলিকুলের কেউই পোলার ছিল না, দুটো মলিকুলই পিওরলি নন পোলার মলিকুল ছিল, লাইক মিথেন মলিকুল। কিন্তু তাদের মধ্যে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়ে গেছে, ইলেকট্রনের মুভমেন্টের একটু ইমব্যালেন্স হওয়ার জন্য একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়ে যাচ্ছে কখনো কখনো মলিকুলের মধ্যে। ইনস্ট্যান্টেনিয়াস বা মোমেন্টারি ডাইপোল যেই একটা মলিকুলে তৈরি হলো, সে তার পাশের মলিকুলে ডাইপোল ইনডিউস করে দিল। এইভাবে দুটো ডাইপোলের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হলো, যদিও বা অরিজিনালি মলিকুল দুটোর কেউই ডাইপোল ছিল না, পোলার ছিল না, নন পোলারই ছিল, কিন্তু মোমেন্টারিলি ডাইপোল তৈরি হয়ে গেল, একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়ে গেল একটা মলিকুলে, সে আবার তার পাশের মলিকুলে ইনডিউস করে দিল। এইভাবে সেলফ ইনডিউসড হওয়ার মাধ্যমে এবং তারপরে পাশের জনকে ইনডিউস করার মাধ্যমে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডেভেলপ করে যায়, ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কিনা নন পোলার মলিকুলগুলোর মধ্যে এক্সিস্ট করে, তাদেরকে বলা হয় লন্ডন ফোর্স। দে আর দ্য ভেরি উইক ফোর্স, এবং তারা বেসিক্যালি মলিকুলের সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। যদি কোনো মলিকুলের সারফেস এরিয়া বড় হয়, এরিয়া অফ কন্ট্যাক্ট বড় হয়, তখন সেখানে সেই ফোর্সের ম্যাগনিটিউড বড় হয়। যদি কোনো মলিকুলের সারফেস এরিয়া ছোট হয়, এরিয়া অফ কন্ট্যাক্ট ছোট হয়, তাহলে সেই মলিকুলগুলোর মধ্যে ইন্টার মলিকুলার ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন কম হয়। তাই এর উপরে ডিপেন্ড করে মলিকুলের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টও কেমন হবে। ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন, যেটা কিনা মলিকুলের সারফেস এরিয়া ডিপেন্ডেন্ট, সারফেস এরিয়া বড় মলিকুলের, তার মানে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন, যেটা কিনা মলিকুলগুলো সারফেসের মধ্যে অ্যাক্ট করছে, যেটাকে কিনা আমরা লন্ডন ফোর্স বলছি, এখানে ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন বলছি। তো সেই লন্ডন ফোর্স বা ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন, যেটা কিনা সারফেস গুলোর মধ্যে অ্যাক্ট করছে, তো সারফেসের কন্ট্যাক্ট বেশি হলে মলিকুলের মধ্যে স্ট্রংলি অ্যাক্ট করবে এবং মলিকুলের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সবই বাড়বে, কারণ ওই স্ট্রং ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করে মলিকুলকে লিকুইডে বা ভেপারে কনভার্ট করতে বেশি বেশি এনার্জি লাগবে। কিন্তু যদি দেখা যায় সারফেস এরিয়া কম থাকছে, সারফেস এরিয়া যদি কম হয়, সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনও কম হবে, এবং কারণ এরিয়া অফ কন্ট্যাক্ট কম থাকছে, এবং ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন যদি কম হয়, তখন সেখানে কিন্তু বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো এফেক্ট করে যাবে। তো মোটামুটি আমরা বিভিন্ন রকমের ফোর্সেস অফ অ্যাট্রাকশন গুলো দেখলাম: আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, আয়ন ডাইপোল, ডিবাই ফোর্স, ডাইপোল, কিসম ফোর্স এন্ড ভ্যান ডার ওয়াল ফোর্স, যেটা কিনা লন্ডন ফোর্স। এখানে কাজ ভেরি স্ট্রং, কোভালেন্ট বন্ড ভেরি স্ট্রং বিটুইন দ্য ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। কোভালেন্ট বন্ড একটু উইক, একটু কম স্ট্রং, যেখানে শেয়ার্ড হচ্ছে ইলেকট্রন পেয়ার, সেখানে আয়ন ডাইপোল হচ্ছে ডিবাই ফোর্স, যেটা কিনা মডারেটলি স্ট্রং, যেখানে একটা আয়নের সঙ্গে অপোজিট চার্জের ডাইপোলের একটা অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, একটা আয়নের সঙ্গে অপোজিট চার্জের ডাইপোলের অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে। ডাইপোল বা কিসম ফোর্স, এটা মোটামুটি উইকের দিকে, যেখানে দুটো ডাইপোলের মধ্যে একটা অ্যাট্রাকশন হচ্ছে অপোজিট চার্জগুলোর মধ্যে, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বা লন্ডন ফোর্স, যেটা কিনা নন পোলার মলিকুলগুলোর মধ্যে এক্সিস্ট করছে, একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হওয়ার থ্রু দিয়ে তাদের মধ্যে একটা টেম্পোরারিলি অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, যেটা পারসিস্ট করে না খুব বেশি। এটা সারফেসের উপর ডিপেন্ডেন্ট হয়, সারফেস এরিয়া যদি বড় হয়, এরিয়া অফ কন্ট্যাক্ট যদি বড় হয়, সারফেস এরিয়া যদি বড় হয়, এরিয়া অফ কন্ট্যাক্ট বা সারফেস এরিয়া বড় হলে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো বাড়ে। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয়, তাহলে বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টও বেড়ে যায়। সেটা হচ্ছে টোটাল অল কাইন্ডস অফ কেমিক্যাল বন্ডিং এর যত রকমের ফোর্সেস আমরা পড়েছি, সমস্ত কটা ফোর্স এখানে আমরা লিস্ট ডাউন করেছি। আচ্ছা, এবারে চলে আসছি লুইস ডট রিপ্রেজেন্টেশনে কয়েকটা পয়েন্ট দেখব। সেটা হচ্ছে লুইস ডট রিপ্রেজেন্টেশনে এই পয়েন্টগুলো আমরা দেখিনি। আমরা নরমাল তো লুইস ডট রিপ্রেজেন্টেশন জানি, যে নরমাল লুইস ডট রিপ্রেজেন্টেশনে কি করা হয়, ডট সাইন গুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো লুইস ডট রিপ্রেজেন্টেশনে নাম্বার অফ বন্ড কেমন করে বের করা যায়, অর্থাৎ আমাদের কাছে লুইস ডট রিপ্রেজেন্টেশনটা আছে,
তাহলে সেই পার্টিকুলার অ্যাটমটা কতগুলো বন্ডে পার্টিসিপেট করেছে কেমন করে বার করব, দ্যাট ইজ n1 - n2/2, যেখানে n1 টা কি নাম্বার অফ অ্যাটমস অর্থাৎ মলিকুলটার মধ্যে কতগুলো অ্যাটম আছে হাইড্রোজেন ছাড়া ইনটু 8 প্লাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইনটু 2, এই পুরোটা হচ্ছে n1। অর্থাৎ কোন একটা অ্যাটমের মধ্যে হাইড্রোজেন, কোন একটা মলিকুলে কতগুলো বন্ড আছে বার করতে হবে। কোন একটা মলিকুল অ্যামোনিয়া মলিকুলের টোটাল বন্ড কতগুলো বার করতে হবে, ওয়াটার মলিকুল কতগুলো টোটাল বন্ড আছে বার করতে হবে, ঠিক আছে, মিথেন মলিকুল টোটাল কতগুলো বন্ড আছে বার করতে হবে। সো একটা মলিকুলের লুইস ডট রিপ্রেজেন্টেশনটা ড্র করা আছে, লুইস ডট রিপ্রেজেন্টেশনটা দেখে কতগুলো মলিকুলের মধ্যে কতগুলো বন্ড আছে কেমন করে বার করব, ইউজিং দ্য ফর্মুলা নাম্বার অফ বন্ডস ইজ ইকুয়াল টু n1 - n2/2, n1 - n2/2 এটা হচ্ছে নাম্বার অফ বন্ডস। লুইস ডট রিপ্রেজেন্টেশন দেখে আমরা মলিকুলের মধ্যে কতগুলো বন্ড আছে বার করতে পারি, যেখানে n1 টা কি কতগুলো অ্যাটম আছে হাইড্রোজেন ছাড়া কতগুলো অ্যাটম আছে ইনটু 8, হাইড্রোজেন ছাড়া কতগুলো অ্যাটম আছে ইনটু 8 প্লাস হাইড্রোজেন কতগুলো আছে ইনটু 2, এটা হলো n1। n2 টা কি সবকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমে কতগুলো করে ভ্যালেন্স ইলেকট্রন ছিল প্লাস ওই মলিকুলের নেগেটিভ চার্জ কি আছে মাইনাস ওই মলিকুলের পজিটিভ চার্জ কি আছে। যেমন আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি n2 মলিকুলে নাইট্রোজেন মলিকুলে আমরা জানি নরমালি ট্রিপল বন্ড থাকে। তো লুইস ডট রিপ্রেজেন্টেশন থেকে কেমন করে আমরা জানবো যে নাইট্রোজেন মলিকুলে সত্যি ট্রিপল বন্ড আছে, কেমন করে বার করা হবে দেখে নেওয়া যাক। তো নাইট্রোজেন মলিকুলে আমাদের ফর্মুলা হচ্ছে n1 - n2/2, যেখানে n1 টা কি নাম্বার অফ অ্যাটম, তাহলে নাইট্রোজেন মলিকুলে অ্যাটম কটা, দুটো অ্যাটম, সো 2 into 8 নাম্বার অফ অ্যাটম আদার দ্যান হাইড্রোজেন তো নেই, হাইড্রোজেন ছাড়া অ্যাটম আছে দুটোই নাইট্রোজেন ইনটু 8, সো 2 into 8 প্লাস নাম্বার অফ হাইড্রোজেন নেই ইনটু 2 0, তাই 2 into 8 প্লাস 0 দ্যাট ইজ 16, এটা হয়ে গেল n1 টা বেরিয়ে গেল। এবারে n2 বার করতে হবে, n2 কেমন করে বের হবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ অল আইসোলেটেড অ্যাটমস, অ্যাটম কটা আছে দুটো, দুটোই নাইট্রোজেন অ্যাটম আছে, নাইট্রোজেন অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো, 5টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, 2s2 2p3, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, 2s2 2p3 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে দুটো নাইট্রোজেন অ্যাটমে মোট কটা ভ্যালেন্স ইলেকট্রন, দুটো নাইট্রোজেন অ্যাটমে মোট 5টা ভ্যালেন্স ইলেকট্রন ইনটু দুটো নাইট্রোজেন অ্যাটম, দ্যাট ইজ 5 into 2 প্লাস কোনো নেগেটিভ চার্জ নেই n2 মলিকুলে 0 মাইনাস কোনো পজিটিভ চার্জও নেই n2 মলিকুলে 0, সেটা বেরিয়ে গেল n2, ঠিক আছে। এবারে n1 - n2/2, n1 হচ্ছে 16 বেরিয়েছে আমার এখানে, কারণ 2 দুটো নাইট্রোজেন অ্যাটম ইনটু 8 প্লাস 0 হাইড্রোজেন অ্যাটম ইনটু 2, দ্যাট ইজ এটা বেরিয়ে গেল হচ্ছে n1 16, n2 কত বের হচ্ছে, প্রত্যেক কটা অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন আছে 5টা ইনটু দুটো নাইট্রোজেন অ্যাটম প্লাস 0 নেগেটিভ চার্জ মাইনাস 0 পজিটিভ চার্জ, সো 10 বেরিয়েছে। তাহলে 16 - 10 divided by 2, n1 - n2 divided by 2, so that gives 3 দিচ্ছে, মানে ক্লিয়ারলি আমি বলতে পারছি যে নাইট্রোজেন মলিকুলের মধ্যে 3টে নাইট্রোজেন বন্ড আছে। সো লুইস ডট স্ট্রাকচার যদি জানা থাকে এরকম করে আমরা কোন একটা মলিকুলে কতগুলো বন্ড আছে এই ফর্মুলা থ্রু দিয়ে আমরা বার করতে পারবো। তো এই ফর্মুলাটা জাস্ট মনে রাখা, একটু অ্যাপ্লিকেশন করে নাও, তাহলে যে কোনো মলিকুল, বাড়িতে অন্যান্য মলিকুল ট্রাই করবে, প্রচুর মলিকুল এখন জানো, মিথেন মলিকুল জানো, অ্যামোনিয়া মলিকুল জানো, ওয়াটার মলিকুল জানো, ডাবল বন্ডেড বেশ কিছু মলিকুল জানো, ট্রিপল বন্ডেড মলিকুল জানো, যে কোনো মলিকুল নেবে ট্রাই করে নেবে, যে দেখবে হ্যাঁ ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা ইনার্ট পেয়ার এফেক্ট। এটা আমরা অল্প স্বল্প একটু পড়েছিলাম, ডিটেইলে এখানটা পুরো ব্যাপারটা বুঝে নি। ইনার্ট পেয়ার এফেক্ট ব্যাপারটা কি বলতে চাইছে, ইনার্ট পেয়ার এফেক্টটা বলছে যে পিরিয়ডিক টেবিলে যদি ফিফথ গ্রুপে এবং পিরিয়ডিক টেবিলে যদি ফিফথ পিরিয়ড আর সিক্সথ পিরিয়ডে চলে আসা হয়, পিরিয়ডিক টেবিলে ফিফথ পিরিয়ড আর সিক্সথ পিরিয়ডে যদি চলে আসা হয়, তাহলে 5s2 ইলেকট্রন আর 6s2 ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করতে চায় না, এরকম একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সো 5s2 ইলেকট্রন আর 6s2 ইলেকট্রন, 5s2 ইলেকট্রন, আচ্ছা লোকেশন কোথায় সেটাকে দেখে নি, গ্রুপ নাম্বার 13 এবং গ্রুপ নাম্বার 14, পিরিয়ড নাম্বার 5 আর পিরিয়ড নাম্বার 6, এটা হচ্ছে লোকেশন। গ্রুপ 13 এর কনফিগারেশন 5s2 5p1, গ্রুপ 14 এর কনফিগারেশন 5s2 5p2,
গ্রুপ 13 এর কনফিগারেশন 6s2 6p1, গ্রুপ 14 এর কনফিগারেশন 6s2 6p2, এন্ড অবভিয়াসলি এর আগে এখানে 4d ভর্তি হয়ে আছে, এখানে 5d ভর্তি হয়ে আছে এবং 4f ভর্তি হয়ে আছে। 4f 14 ভর্তি, 5d 10 ভর্তি, 4f 14 5d 10 এখানে ভর্তি, আর উপরেটাতে 4d 10 ভর্তি। এই অবস্থাতে 5s2 এবং 6s2, মেইনলি 6s2, 5s2 এবং 6s2 এদের রিল্যাক্টেন্স টুয়ার্ডস বন্ডিং, রিল্যাক্টেন্স টুয়ার্ডস বন্ডিং এর প্রতি যে একটা রিল্যাক্টেন্স আছে 5s2 ইলেকট্রন এবং মেইনলি 6s2 ইলেকট্রন। সো 5s2 এবং 6s2 ইলেকট্রন দুটোর বন্ডিং এ পার্টিসিপেট করাতে যে রিল্যাক্টেন্স আছে তাকেই বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। এই রিল্যাক্টেন্সের কনসিকোয়েন্সে কি হয় দেখে নি। এই পজিশনে যারা আছে তাদের ভ্যালেন্সিয়ালে 3টে করে ইলেকট্রন আছে, 5s2 এবং 5p1, কিন্তু 3টে ইলেকট্রনই বন্ডিং এ পার্টিসিপেট করে না, বন্ডিং এ খালি 5p1 পার্টিসিপেট করে। 6s2 6p1, 6s2 পার্টিসিপেট করতে চায় না, রিল্যাক্টেন্ট থাকে, খালি 6p1 পার্টিসিপেট করে। তাই গ্রুপ 13 এর এই পজিশনে যারা আছে তারা মেইনলি +1 ভ্যালেন্সি শো করে, কারণ অনলি 5p1 বা 6p1 ই শো করতে যাচ্ছে, বন্ডিং এ পার্টিসিপেট করতে যাচ্ছে, 5s2 6s2 পার্টিসিপেট করতে যাচ্ছে না। সিমিলারলি 5s2 5p2 এইখানে যারা আছে, এখানে কে আছে, এখানে হচ্ছে টিন ছিল, সরি এখানে ছিল হচ্ছে ইন্ডিয়াম আর এখানে ছিল থ্যালিয়াম। সো ইন্ডিয়াম এবং থ্যালিয়াম এরা +1 ভ্যালেন্সিটাই মেইনলি শো করবে। এখানে আছে টিন আর এখানে আছে লেড, এরা মেইনলি +2 ভ্যালেন্সিটাই শো করবে। কেন +2 ভ্যালেন্সি এরা মেইনলি শো করবে? তার কারণ হচ্ছে এখানে 5p2টাই পার্টিসিপেট করতে যাবে, 5s2 তো ইনার্ট পেয়ার পার্টিসিপেট করতে যাবে না। এখানে 6p2টাই পার্টিসিপেট করতে যাবে, 6s2 ও তো ইনার্ট পেয়ার, ও বন্ডিং এ পার্টিসিপেট করতে যাবে না। তাই বন্ডিং এ যারা পার্টিসিপেট করতে যায় না, তারা ইনার্ট পেয়ার। আর সেই কারণে টোটাল যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে তার জন্য টোটাল ভ্যালেন্সি যত শো করার কথা সেটা শো হয় না, 2 ভ্যালেন্সি কম শো হয়, কারণ 6s2 বা 5s2 ইলেকট্রনটা বন্ডিং এ পার্টিসিপেট করে, ভ্যালেন্সিতে পার্টিসিপেট করে না। তো 5s2 ইনার্ট পেয়ার, 6s2 ইনার্ট পেয়ার। তাই এখানে ইন্ডিয়াম +1 আর থ্যালিয়াম +1 ভ্যালেন্সি শো করছে, বিকজ 5p1 আর 6p1 এই বন্ডিং এ পার্টিসিপেট করতে যাচ্ছে। সিমিলারলি এখানেও টিন +2 ভ্যালেন্সি শো করছে, লেড +2 ভ্যালেন্সি শো করছে। তার কারণ চারটে যদিও বা ইলেকট্রন আছে ns2 np2 চারটে ইলেকট্রন আছে, কিন্তু চারটে ইলেকট্রনের মধ্যে মাত্র দুটো ইলেকট্রন, দ্যাট ইজ np2 ইলেকট্রনটাই বন্ডিং এ পার্টিসিপেট করতে যায়, ns2টা তো ইনার্ট পেয়ার হিসেবেই রয়ে যায়। সো এরকম ভাবে ভ্যালেন্সির থ্রু দিয়ে আমরা বিভিন্ন কেসেস আমরা রেগুলার ক্লাসেও করেছিলাম, এখানেও আমরা জেনে নিলাম যে ইন্ডিয়াম থ্যালিয়াম এরা +1 ভ্যালেন্সি শো করে, +3 ভ্যালেন্সি শো করে না, যদিও বা 3টে ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রন থাকলে +3 ভ্যালেন্সি শো করার কথা, কিন্তু এরা +1 ভ্যালেন্সি শো করে। টিন লেড এরা +4 ভ্যালেন্সি শো করে না, যদিও বা +4 ভ্যালেন্সি শো করার কথা ছিল, কারণ চারটে করে আনপেয়ার ছিল, কিন্তু +2 ভ্যালেন্সি এরা শো করে। এই ইনার্ট পেয়ার এফেক্টের রিজনটা কি? রিজনটা হচ্ছে যে 4d ইলেকট্রন বা 4f ইলেকট্রন বা 5d ইলেকট্রন এরা পুয়ার স্ক্রিন হয়। এদের স্ক্রিনটা কেমন? যদি এখানে যেমন এখানে টিনের এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, সো এটা যদি টিনের নিউক্লিয়াস হয়, টিনের নিউক্লিয়াস আর টিনের এটা ভ্যালেন্স শেল, এটা হচ্ছে ভ্যালেন্স শেল। সো টিন অ্যাটমের নিউক্লিয়াস আর টিন অ্যাটমের ভ্যালেন্স শেল, এদের মাঝখানে কে বসে আছে? এদের মাঝখানে বসে আছে একটা ইনার ইলেকট্রন কোর, দেখতেই পাচ্ছ একটা ইনার ইলেকট্রন কোর বসে আছে। এই ইনার ইলেকট্রন কোরটা যদি ডি হয় বা এফ হয়, যেরকম 4d 5d 4f, তাহলে তাদের পুয়ার স্ক্রিনিং এফেক্ট থাকে, পুয়ার স্ক্রিন হয় তারা, অর্থাৎ তারা বেসিক্যালি পুয়ার স্ক্রিন হয়। কথাটা মানে কি? পুয়ার স্ক্রিন হয় কথাটা মানেটা কি? পুয়ার স্ক্রিন হয় এই কথাটা মানেটা হচ্ছে যে তারা নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝখানে ভালোভাবে স্ক্রিন করতে পারে না, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে আটকাতে পারে না ফ্রম দ্য ভ্যালেন্স শেল। ঠিক আছে? সো পুয়ার যদি মাঝখানে স্ক্রিনটা যদি পুয়ার হয়, স্ক্রিনটাকে নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেলের মাঝখানে থাকা ডি ইলেকট্রন বা এফ ইলেকট্রন
যেরকম এখানে 4d বা 5d বা 4f এরা প্রেজেন্ট আছে, নিউক্লিয়াস এবং ভ্যালেন্সিয়াল 6s2 6p1 বা ভ্যালেন্সিয়াল 6s2 6p2 বা ভ্যালেন্সিয়াল 5s2 5p1 বা ভ্যালেন্সিয়াল 5s2 5p2 এর মাঝখানে, অর্থাৎ ভ্যালেন্সিয়ালটার কনফিগারেশন আমি লিখেছি, এই ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন আর নিউক্লিয়াস এদের মাঝখানে প্রেজেন্ট থাকছে হচ্ছে d ইলেকট্রন বা f ইলেকট্রন। যদি d বা f ইলেকট্রন মাঝখানে প্রেজেন্ট থাকে তারা পুয়ার স্ক্রিন হয়। স্ক্রিন যদি পুয়ার হয়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ওই পুয়ার স্ক্রিনকে পেনিট্রেট করে ভ্যালেন্সিয়াল অবধি চলে যেতে পারবে। মাঝখানে স্ক্রিনটা যেটা কিনা ইনার ইলেকট্রন গুলো, ভেতরের ইলেকট্রন গুলো, সো স্ক্রিনটা যদি পুয়ার হয় নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আরামসে ভ্যালেন্সিয়াল অবধি যেতে পারবে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়াল যদি যায়, ভ্যালেন্সিয়ালের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এনহ্যান্সড হবে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়ালে যদি এনহ্যান্সড হয়ে যায়, 6s2 ইলেকট্রন 5s2 ইলেকট্রন এদের উপরে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে রাখবে, এরা তাই বন্ডিং এ পার্টিসিপেট করতে যেতে পারবে না। এরা বন্ডিং এ পার্টিসিপেট করতে যেতে পারছে না, তার কারণ এদের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে গেছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে গেছে তাই বন্ডিং এ যেতে পারছে না। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যাওয়ার কারণ এরা বেসিক্যালি মাঝখানে পুয়ার স্ক্রিন ওয়ালা ইলেকট্রন চলে এসেছে, 4d 5d 4f পুয়ার স্ক্রিন ওয়ালা ইলেকট্রন চলে এসেছে মাঝখানে, যে পুয়ার স্ক্রিনকে পেনিট্রেট করে আরামসে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স ভ্যালেন্সিয়ালে এনহ্যান্সড হয়ে যাচ্ছে। তাই 5s2 বা 6s2 কে বন্ডিং এ পার্টিসিপেট করার জন্য নিউক্লিয়াস অ্যালাউ করছে না, টাইটলি হোল্ড করে রাখছে। সেই কারণে তারা ইনার্ট পেয়ার হিসেবে রয়ে যাচ্ছে। রিমেনিং 5p বা 6p তারাই বন্ডিং এ পার্টিসিপেট করছে এবং যতটা ম্যাক্সিমাম ভ্যালেন্সি দেখানোর কথা ছিল তার থেকে 2 ভ্যালেন্সি কম দেখাচ্ছে, কারণ 6s2 বা 5s2 দুটো ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করতে পারছে না, যদিও করতে পারার কথা ছিল। তাই যতটা করতে পারার কথা, যদি +3 দেখানোর কথা তো +1 দেখাবে, যদি +4 দেখানোর কথা তো +2 দেখাবে। সো দিস ইজ কল্ড ইনার্ট পেয়ার এফেক্ট। এই ইনার্ট পেয়ার এফেক্টের কয়েকটা কনসিকোয়েন্সেস আমরা দেখে নিই সঙ্গে সঙ্গে। ইনার্ট পেয়ার এফেক্টের কনসিকোয়েন্স, লেড তাহলে কোন ফরম্যাটে থাকবে? লেড অলওয়েজ থাকবে হচ্ছে 6s2 6p2 নরমালি ছিল, কিন্তু লেড অলওয়েজ 2+ ফর্মেই থাকবে, 6s2 কে ছাড়বে না। লেড 6s2 কে ছাড়বে না, লেড 2+ ফর্মে এই যে 6s2 কে রেখে দিয়েছে, 6s2 কে ছাড়েনি, অর্থাৎ লেডের PbCl2 তৈরি হবে কিন্তু PbCl4 তৈরি হবে না, PbI2 তৈরি হবে কিন্তু PbI4 তৈরি হবে না, অর্থাৎ +2 ভ্যালেন্সি শো করবে, +4 ভ্যালেন্সি শো করতে পারবে না, কারণ +4 ভ্যালেন্সি শো করতে গেলে এই 6s2 কেও আউট হতে হতো, কিন্তু আউট 6s2 হয়নি, কেবলমাত্র 6p2 ই আউট হয়েছে। 6p2 এর দুটো ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করেছে, তাই +2 ভ্যালেন্সি শো করছে, তাই +2 ভ্যালেন্সি শো করে বিভিন্ন রকমের কম্পাউন্ড শো করছে +2 ভ্যালেন্সির, কিন্তু +4 ভ্যালেন্সি শো করছে না। +4 শো করতে গেলে 6s2 কেও আউট হতে হতো। সিমিলারলি বিসমাথের জন্য দেখে নি, বিসমাথে হচ্ছে 6s2 6p3, সো ক্লিয়ারলি 6p3 টা বন্ডিং এ পার্টিসিপেট করতে যাবে, তিনটি ইলেকট্রন যদি বন্ডিং এ পার্টিসিপেট করতে যায় তাহলে +3 ভ্যালেন্সি শো হবে, +3 ভ্যালেন্সি যদি শো হয় 6s2 যাবে না, তো 6s2 ইলেকট্রন গুলো ইনার্ট পেয়ার হিসেবে রয়ে যাচ্ছে, এরা বন্ডিং এ পার্টিসিপেট করতে যেতে পারছে না, বিকজ নিউক্লিয়াস এদেরকে এনহ্যান্সড অ্যাট্রাকশন ফোর্সের থ্রু দিয়ে অ্যাট্রাক্ট করে রেখেছে, টাইটলি হেল্ড করে রেখেছে। তো 6s2 গুলো ইনার্ট পেয়ারে থাকার জন্য খালি যতটা ম্যাক্সিমাম ভ্যালেন্সি শো হওয়ার কথা, +5 ভ্যালেন্সি শো হওয়ার কথা, কিন্তু 6s2 পার্টিসিপেটে যাচ্ছে না, তাই +3 শো হচ্ছে, যা শো হওয়ার কথা তার থেকে 2 ইউনিট কম ভ্যালেন্সিটাই শো হবে, বিকজ এখানে ইনার্ট পেয়ার হিসেবে দুটো ইলেকট্রন রয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার Bi3+, Bi3+, তাই অবভিয়াসলি BiCl3 তৈরি করবে বিসমাথ ক্লোরাইড, কিন্তু বিসমাথ পেন্টাক্লোরাইড BiCl5 তৈরি করবে না, যেখানে Bi এর গ্রুপের উপরেই ছিল হচ্ছে ফসফরাস, যে কিনা PCl3 PCl5 দু রকমই তৈরি করেছিল, কেমিক্যাল বন্ডিং অলরেডি আমরা পড়ে নিয়েছি। PCl3 PCl5 দু রকমই ছিল, আর্সেনিক ফ্লুরাইড AsF3 AsF5 দু রকমেরই হয়, কিন্তু বিসমাথের জন্য BiCl3 হয়, BiCl5 হয় না। অর্থাৎ বিসমাথ আছে গ্রুপ নাম্বার 15 এ, গ্রুপ নাম্বার 15 হচ্ছে নাইট্রোজেনের গ্রুপ, নাইট্রোজেনের গ্রুপে আছে ফসফরাস আর্সেনিক, এরা ফসফরাস বানায় PCl3 PCl5, কিন্তু বিসমাথ বানাতে পারে না PCl5, BiCl5, বিসমাথ বানায় খালি BiCl3 প্লাস, কারণ হচ্ছে 5টা ইলেকট্রন দেখানোর কথা ছিল, 5টি ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু করেছে মাত্র তিনটে, দুটো ইলেকট্রন ইনার্ট পেয়ার হিসেবে রয়ে গেছে, তাই 3টি ইলেকট্রন পার্টিসিপেট করেছে, সো +3 ভ্যালেন্সি BiCl3 দেখাবে, যতই PCl5 হোক BiCl5 হবে না, PCl3 এর মতন খালি BiCl3 টাই হবে, কারণ দুটো ইলেকট্রনকে টাইটলি বাউন্ড করে রাখছে 6s2 ইলেকট্রনগুলো। সিমিলারলি এখানেও তাই হচ্ছে, 3 এর ক্ষেত্রেও তাই হচ্ছে।
ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় 6s এর জন্য, 5s এর জন্য একটু হলো কম দেখতে পাওয়া যায়। 5s2 টা একটু হলো বন্ডিং এ যেতেও পারে, কিন্তু 6s তো কখনোই বন্ডিং এ যেতে পারবে না, এতটাই টাইটলি হেল্ড 6s কখনোই বন্ডিং এ যেতে পারবে না, 5s একটু হলেও যেতে পারে। তাই 6s2 ইলেকট্রনে যদি বলে ইনার্ট পেয়ার ইলেকট্রনটা কোন দুটো, 5s অপশন আছে, 6s অপশন আছে, তোমাকে 6s ই বলতে হবে। 6s2 ইলেকট্রন দুটো মোস্ট ইনার্ট পেয়ার, ওরা বন্ডিং এ কখনোই যায় না, 6p গুলোতে যতগুলো আছে তারাই বন্ডিং এ পার্টিসিপেট করে। সো গ্রুপ 13 এ 6p তে একটা আছে হ্যালিয়াম, গ্রুপ 14 এ 6p তে দুটো আছে লেড, গ্রুপ 15 এ 6p তে তিনটে আছে বিসমাথ। তো তারাই খালি বন্ডিং এ পার্টিসিপেট করে থাকে এবং তার জন্য বিভিন্ন কনসিকোয়েন্সেস দেখতে পাচ্ছি। আচ্ছা, সলভেশন বা হাইড্রেশন এটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, কেমন ভাবে জিনিসটা হয়, এটা বেসিক্যালি আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। একটু আগে আমরা আয়ন ডাইপোল ডিসকাস করেছি, কিছুই না, এটা আয়ন ডাইপোল কেস, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। সো সলভেশন বা হাইড্রেশনের সময় যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে, দ্যাট ইজ কল্ড আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন এটাই সলভেশনের সময় কাজ করছে, যেটাকে আমরা ইউজুয়ালি আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা কি বলছি, ইউজুয়ালি আমরা ওটাকে ডিবাই ফোর্সই বলছি, আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। অর্থাৎ একটা ক্যাটায়ন আছে বা একটা অ্যানায়ন আছে, যেরকম আমরা দেখলাম সলভেশন হচ্ছে, সো অ্যানায়ন যদি থাকে তাহলে অ্যানায়নটার চারপাশে প্রচুর পোলার ওয়াটার মলিকুল সলভেট করে নিয়েছে। সলভেশন মানেটা হচ্ছে সারাউন্ডিংস, এনক্যাপসুলেশন বাই ওয়াটার। সলভেশন মানে হচ্ছে এটা ক্যাপসুল বানিয়ে দেওয়া, এনক্যাপসুলেশন বাই ওয়াটার। ওয়াটার দিয়ে যদি এনক্যাপসুলেট হয়ে যায়, চারপাশে ঘিরে নেয় ওয়াটার, তখন তাকে সলভেশন বলে। যেরকম এখানে অ্যানায়নটা চারপাশে দেখতে পাচ্ছি প্রচুর ওয়াটার মলিকুল তার প্লাস সাইডটা নিয়ে ঘিরে নিয়েছে। ওয়াটার মলিকুলের প্লাস এন্ড কোনটা, প্রথমে দেখে নি ওয়াটার মলিকুলের প্লাস এন্ড মাইনাস এন্ড দুটোই আছে কিনা আগে দেখে নি। ওয়াটার মলিকুলের অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাই ওটাই হচ্ছে নেগেটিভ এন্ড, আর হাইড্রোজেন গুলো হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই এগুলোই হচ্ছে পজিটিভ এন্ড। সো ক্লিয়ারলি ওয়াটার মলিকুলে পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড আছে, তাই ওয়াটার মলিকুল হচ্ছে একটা পোলার সলভেন্ট, কারণ পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড দুটোই প্রেজেন্ট আছে। এবারে অ্যানায়নকে যখন সলভেট করা হবে তখন পজিটিভ এন্ড গুলো এগিয়ে আসবে, নেগেটিভ এন্ড গুলো দূরের দিকে থাকবে, পজিটিভ এন্ড গুলোর সঙ্গে অ্যানায়নের ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করবে এবং অ্যানায়নটা সলভেট হবে। ক্যাটায়নকে যখন সলভেট করা হবে তখন ক্যাটায়নের দিকে নেগেটিভ এন্ড গুলো এগিয়ে আসবে, ওয়াটারের নেগেটিভ এন্ডে এগিয়ে আসবে, পজিটিভ এন্ডে এগিয়ে আসবে না, আর নেগেটিভ এন্ডে এগিয়ে এসে কি করবে, ক্যাটায়নটাকে সলভেট করবে। তাহলে যে আয়নটাকে সলভেট করতে হবে, ওয়াটারের মধ্যে প্রেজেন্ট থাকা অপোজিট আয়নটা এগিয়ে আসবে এবং একটা আয়ন ডাইপোল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে সলভেট করবে, চারপাশে ঘিরে নেবে, দ্যাট ইজ এনক্যাপসুলেশন হয়ে যাবে। এর ফলে যে এনার্জিটা রিলিজ হয়ে যাবে তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। এই হাইড্রেশন এনার্জির ম্যাগনিটিউড যদি ল্যাটিস এনার্জি ম্যাগনিটিউডের থেকে বেশি হয় তবে মলিকুল সলুবল হয়ে যায়। তাই আমরা এখন সলিবিলিটি দেখবো বা সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা দেখে নি। বলছে সলভেশন এনার্জি যদি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়, যেটা এক্ষুনি বললাম, তবে মলিকুল সলুবল হবে। সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি মানে যখন এরকম সলভেশনটা বা হাইড্রেশনটা হয়ে গেছে, দ্যাট ইজ ক্যাটায়ন বা অ্যানায়নকে জলের মলিকুল চারপাশে এসে ঘিরে নিয়েছে, তখন যে এনার্জি রিলিজ হয় তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি বা সলভেশন এনার্জি। এই হাইড্রেশন এনার্জি বা সলভেশন এনার্জি এটার ম্যাগনিটিউড যদি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়, ল্যাটিস এনার্জি কাকে বলে, ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝের বন্ডকে ব্রেক করে দেওয়ার জন্য যে এনার্জি সাপ্লাই করতে হয় তাকে বলে ল্যাটিস এনার্জি। সো ব্রেক করে দিলাম, তাতে যত এনার্জি সাপ্লাই করলাম সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। ব্রেক করার ফলে ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হয়ে গেল এবং জলের মলিকুল এসে তার চারপাশে এনক্যাপসুলেশন করে সলভেশন করে নিল, এর ফলে হাইড্রেশন এনার্জি রিলিজ হলো। তাহলে সাপ্লাই করেছি মলিকুলের মধ্যে আয়নগুলোকে ব্রেক করতে সাপ্লাই করেছি ল্যাটিস এনার্জি, আর আয়নগুলোর সলভেশনের পরে রিলিজ হয়েছে হাইড্রেশন এনার্জি। যদি হাইড্রেশন এনার্জির অ্যামাউন্ট বেশি হয় তবে গিয়ে মলিকুলটা আমরা বলবো রিলিজ সলিবল হয়ে যাবে। মলিকুলটা সলিবল হয়ে যাবে মানে আয়নসগুলো সলভেট হয়ে যাবে। আয়নসগুলো সলভেট হয়ে যাওয়া মানে মলিকুল সলিবল হয়ে যাওয়া। সেটা তখনই হবে যখন হাইড্রেশন এনার্জি, দ্যাট ইজ রিলিজড এনার্জি, উইল বি হায়ার দ্যান দ্য সাপ্লাইড এনার্জি, দ্যাট ইজ দ্য ল্যাটিস এনার্জি টু ব্রেক দ্য আয়নিক বন্ড। এবারে এই অবস্থাতে আরো একটা ফ্যাক্টর থাকছে, সেটা হচ্ছে সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফ্যাক্টরটা হচ্ছে সলভেন্টটা নিজে কতটা পোলার। যে সলভেন্ট যত বেশি পোলার হবে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তত বেশি হবে, আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হওয়া মানে
ওই সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হওয়া মানে ও ক্যাটায়ন বা অ্যানায়ন এর চারপাশে ভালোভাবে সলভেশনটা করতে পারবে, আয়ন ডাইপোল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভালোভাবে তৈরি হবে। যে সলভেন্ট যত বেশি পোলার তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তত বেশি ভালো, তত ওই সলভেন্টটা ক্যাটায়নকে ভালোভাবে হাইড্রেট করতে পারবে, অ্যানায়নকে ভালোভাবে হাইড্রেট করতে পারবে থ্রু আয়ন ডাইপোল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাই সলভেন্ট গুলোর মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা দেখি ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সব থেকে বেশি 81, তারপরে অ্যালকোহল মিথানল 35, তারপরে ইথানল 27, তারপরে অ্যাসিটন 21 এবং ইথার 4.1। সো ক্লিয়ারলি ওয়াটার হচ্ছে হাইলি পোলার মলিকুল উইথ আ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ 81। ওয়াটার হচ্ছে একটা হাইলি পোলার সলভেন্ট উইথ আ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ 81। তাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি, পোলারিটি যত বেশি, তত আয়নিক কম্পাউন্ড কি ইজিলি ডিসলভ করতে পারবে, আয়নগুলো যেই সেপারেট হবে তার চারপাশে ভালো রকম ভাবে হাইড্রেশন করতে পারবে, যে প্রচুর হাইড্রেশন এনার্জি বার করতে পারবে এন্ড আয়নিক কম্পাউন্ডটাকে সলিবল করে দিতে পারবে। তাহলে সলিবিলিটির একটা ক্রাইটেরিয়া আমরা রেগুলার ক্লাসে ডিসকাস করেছিলাম, অন্য ক্রাইটেরিয়াটা একটু হাইফাই পয়েন্টেই লাগে, সেজন্য আমরা রেগুলার ক্লাসে ডিসকাস করিনি, কারণ সেখান থেকে কিছু কোশ্চেন্স আসবে না। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। যদি বলে সোডিয়াম ক্লোরাইড কোন সলভেন্টে বেশি সলিবল, ইথারে না ওয়াটারে, ক্লিয়ারলি আনসার হবে ওয়াটার। ওয়াটার তো তুমি জানো, ওয়াটারটা আনসার দিতে পারবে ইজি ব্যাপার। বললো ইথারে নাকি ইথানলে, কোথায় বেশি হবে? তোমাকে দেখতে হবে ইথার বেশি পোলার না ইথানল বেশি পোলার। যে বেশি পোলার তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, সেখানেই আয়নিক কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড বেশি ডিসলভ হবে। তো দেখতেই পাচ্ছি ডেটা বলছে, ডেটা মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু লজিকটা মাথায় রাখতে হবে। ইথানল ইথার কে বেশি পোলার? দেখা যাচ্ছে ইথানল অ্যাকচুয়ালি বেশি পোলার দেন ইথার। ইথানল যেহেতু বেশি পোলার, সেই কারণে ইথানলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড তবু একটু হলেও ডিসলভ হতে পারবে, ইথারে তো একেবারেই হবে না। এটা হচ্ছে সিচুয়েশন। ওয়াটার সবথেকে পোলার, তাই ওয়াটারের মধ্যে আয়নিক কম্পাউন্ড সবথেকে বেশি ডিসলভ হয়। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রোলটা হচ্ছে ওটা সলভেন্টের একটা প্যারামিটার, ওটা পোলারিটি মেজার করে। যত বেশি পোলার আয়নিক কম্পাউন্ড ইজিলি ডিসলভ হবে থ্রু সলভেশন। আয়নিক পোটেনশিয়াল এটার একটা প্যারামিটার। আমরা ডিফারেন্ট প্যারামিটার গুলোর অ্যাপ্লিকেশনটা বোঝার চেষ্টা করছি, মাথায় পুরো বিভিন্ন রকম কেস স্টাডি থ্রু দিয়ে মাথায় পুরো ব্যাপারটা বসিয়ে নেওয়ার চেষ্টা করছি, তোমাদের মাথায় বসিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ডিফারেন্ট প্যারামিটার গুলো কেমন ভাবে ইনফ্লুয়েন্স করছে কম্পাউন্ডের নেচারকে। তো আয়নিক পোটেনশিয়াল বলতে কি বোঝানো হয়? আয়নিক পোটেনশিয়াল ফাই, এটা বেসিক্যালি কিছুই না, চার্জ ডেনসিটিকে মিন করে। চার্জ ডেনসিটি অফ ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ ডেনসিটিকে মিন করা হচ্ছে ফাই, এই প্যারামিটারটা, যেখানে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাটায়নের চার্জ ডিভাইডেড বাই ক্যাটায়নের রেডিয়াস। ক্যাটায়নের চার্জ ডিভাইডেড বাই ক্যাটায়নের রেডিয়াস, অর্থাৎ চার্জ যদি বেশি হয় নিউমারেটর বেশি তো ফাই বড় হবে, রেডিয়াস যদি কম হয় ডিনোমিনেটর কম তো ফাই বড় হবে। ফাই এর সঙ্গে কি কি প্রপোর্শনাল? ফাই হচ্ছে এই যে বলেছে ফাই কি কি হলে বাড়ে, তাহলে ক্যাটায়নের চার্জ যদি বাড়ে ফাই হচ্ছে প্রপোর্শনাল টু ক্যাটায়ন চার্জ। ক্যাটায়নের চার্জ বাড়া মানে ফাই এর ভ্যালু বাড়া। আচ্ছা, নাম্বার 2, phi is inversely proportional to cation radius. ক্যাটায়নের রেডিয়াস যদি বাড়ে phi এর ভ্যালু কমে, আর phi এর সঙ্গে k ডাইরেক্টলি প্রপোর্শনাল। phi is directly proportional to polarizing power, অর্থাৎ অ্যানায়নকে ডিফর্ম করার পাওয়ার, অর্থাৎ পোলারাইজিং পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল মানে অ্যানায়ন ডিফর্ম হবে। অ্যানায়ন ডিফর্ম হওয়া মানে ওভারল্যাপের টেন্ডেন্সি আসবে, মানেই কোভ্যালেন্সি তৈরি হবে। সো ক্যাটায়ন অ্যানায়নের কথা বলতে বলতে কোভ্যালেন্সির কথা কেমন করে বললাম? দিস ইজ দ্য ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল বলছে কোনো একটা পার্টিকুলার বন্ড সেটা পিওরলি আয়নিক বা পিওরলি কোভ্যালেন্ট হতে পারে না, তার মধ্যে মিক্সড ক্যারেক্টার থাকবে। অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন ফর্মে পিওরলি আয়নিক বন্ড ধরে নিয়ে যদি আমি এগোইও বা, তাহলেও সেখানে দেখতে পাওয়া যাবে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা ওভারল্যাপ তৈরি হয়ে যাচ্ছে। কেমন করে তৈরি হচ্ছে? যে ক্যাটায়ন সে কিনা পোলারাইজিং এজেন্ট, সে অ্যানায়নকে পোলারাইজ করছে, ডিফর্ম করছে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টানছে। তাহলে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে যদি নিজের দিকে টানে ডিফর্ম করে, একটা সময় অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, মার্জিং হয়ে যাচ্ছে। এর ফলে যতটা ওভারল্যাপ তৈরি হচ্ছে তার উপর বেস করে ততটা কোভ্যালেন্সি ডেভেলপ করে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি
যে ক্যাটায়ন বা অ্যানায়ন হলে তাদের মধ্যে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে যেতে পারে, সেই কোভ্যালেন্ট ক্যারেক্টারের এক্সটেন্ট কিভাবে মেজার করব? আয়নিক পটেনশিয়ালের থ্রু দিয়ে। যত বেশি হবে আয়নিক পটেনশিয়ালের ভ্যালু, মানে চার্জ যত বেশি হবে বা রেডিয়াস যত কম হবে, তত আয়নিক পটেনশিয়াল বাড়বে। আয়নিক পটেনশিয়াল বেড়ে যাওয়া মানে পোলারাইজিং পাওয়ার বেড়ে যাওয়া। পোলারাইজিং পাওয়ার বেড়ে যাওয়া মানে অ্যানায়নের নিউক্লিয়াসকে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে ইজিলি ডিফর্ম করা। অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে যদি ইজিলি ডিফর্ম করতে পারে, অ্যানায়ন ইজিলি পোলারাইজেবল যদি হয়ে যায়, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডের একটা মার্জিং ওভারল্যাপ স্টার্ট হয়ে যাবে, যেটার ফলে কোভ্যালেন্সি ইন্ট্রোডিউসড হয়ে যাবে। তাই পোলারাইজিং পাওয়ার ইজ প্রপোর্শনাল টু কোভ্যালেন্সি, এবং পোলারাইজিং পাওয়ারটা কন্ট্রোলড হচ্ছে আয়নিক পটেনশিয়াল এই প্যারামিটারটা থ্রু দিয়ে, যেটাকে আমরা বলছি ফাই। পোলারাইজিং পাওয়ারের এবারে কি কি জিনিস আছে দেখে নি। পোলারাইজিং পাওয়ার ইজ প্রপোর্শনাল টু হাইড্রেশন এনার্জি। মনে রাখতে হবে পোলারাইজিং পাওয়ার বেশি তো হাইড্রেশন এনার্জি বেশি। যেমন যদি তোমাকে এক্সাম্পল দেয় লিথিয়াম ক্লোরাইড, এর সঙ্গে হাইড্রেটেড সল্ট তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড নাকি এর সঙ্গে হাইড্রেটেড সল্ট তৈরি হবে, তো দুজনের পোলারাইজিং পাওয়ার কম্পেয়ার করতে হবে। লিথিয়াম প্লাস আর সোডিয়াম প্লাস, কার সাইজ বড়? অবভিয়াসলি সোডিয়াম প্লাসের সাইজ বড়। সাইজ যদি বড় হয় ফাই কি হয়? ফাই কমে যায়। তার মানে অবভিয়াসলি লিথিয়াম প্লাসের ফাই বড়, সোডিয়াম প্লাসের ফাই কমে গেল, কারণ সাইজ বড় হওয়া মানে ফাই কমে যাওয়া। ফাই যদি কমে যায় তার মানে হাইড্রেশন এনার্জি কি হবে? হাইড্রেশন এনার্জি কমে যাবে। হাইড্রেশন এনার্জি যদি কমে যায় তার মানে হাইড্রেটেড সল্টটা কে তৈরি করবে? লিথিয়াম ক্লোরাইড, তাই হাইড্রেটেড সল্ট তৈরি করে, যেখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু হাইড্রেটেড সল্ট তৈরি করে না, কারণ পোলারাইজিং পাওয়ার বেশি। অর্থাৎ ওয়াটারটাকে ধরে রাখতে পারবে ফাই প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার। ফাই প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার, এই কথাটা মানেটা কি? ফাই প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার মানেটাই হচ্ছে যে লিথিয়াম প্লাসের যা ফাই, সেটা ওই ক্রিস্টালে থাকা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটাকে হোল্ড করে রাখতে পারবে, ওয়্যারঅ্যাজ সোডিয়াম ক্লোরাইডের যা ফাই ভ্যালু হবে সেটার ভ্যালু অতটা বেশি না হওয়ার জন্য সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালের মধ্যে থাকা জলকে সোডিয়াম ক্লোরাইডের Na+ আয়নটা হোল্ড করতে পারবে না, তাই ক্রিস্টালে আলাদা করে কোনো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন দেখতে পাওয়া যায় না। লিথিয়াম ক্লোরাইডে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা দেখতে পাওয়া যায়, তার কারণটাই হচ্ছে যে লিথিয়াম ক্লোরাইডের ফাইটার ভ্যালু বেশি হওয়ার জন্য, লিথিয়াম প্লাসের ফাই এর ভ্যালু বেশি হওয়ার জন্য, কারণ সাইজটা কম, তাই ফাই এর ভ্যালু বেশি হওয়ার জন্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনকে লিথিয়াম প্লাস হোল্ড করতে পারে ইন দা ক্রিস্টাল। ফাই ইজ প্রপোর্শনাল টু হাইড্রেশন এনার্জি। ফাই ইজ প্রপোর্শনাল টু কোভ্যালেন্সি, এটাও আগে পড়েছি। একইভাবে যদি বলে LiCl এন্ড KCl, কে বেশি কোভ্যালেন্ট? অবভিয়াসলি आंसर হবে হচ্ছে LiCl বেশি কোভ্যালেন্ট। তার কারণ Li প্লাসের ফাই বেশি, Li প্লাসের ফাইটা বেশি দেন K প্লাস। কেন বেশি আমরা অলরেডি ডিসকাস করলাম। Li প্লাসের সাইজ হচ্ছে সবথেকে ছোট, উপরের দিকে সাইজ ছোট হয়, নিচের দিকে সাইজ বাড়ে। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম নিচের দিকে সাইজ আস্তে আস্তে বাড়ছে, উপরের দিকে সাইজ ছোট আছে। তো যত নিচের দিকে সাইজ আস্তে আস্তে বাড়ছে, উপরের দিকে সাইজ যত ছোট, তো লিথিয়াম প্লাসের সাইজ ছোট মানে আয়নিক পটেনশিয়াল বেশি। আয়নিক পটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার ইজ প্রপোর্শনাল টু কোভ্যালেন্সি, তাই যেখানে ফাই বেশি কোভ্যালেন্সি ওখানেই বেশি। যেখানে ফাই বেশি ওখানেই কোভ্যালেন্সি বেশি। তো ডাইরেক্টলি আমরা ফাই এর বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখছি। আচ্ছা, পোলারাইজিং পাওয়ারের একটু পিরিয়ডিক ট্রেন্ডটা দেখে নি কি বলছে। পোলারাইজিং পাওয়ারের পিরিয়ডিক ট্রেন্ড বলছে on moving down the group পোলারাইজিং পাওয়ার ডিক্রিজ করে। অবভিয়াসলি ডিক্রিজ করবে, কারণ ডাউন দা গ্রুপে সাইজ ইনক্রিজ করে, ডাউন দা গ্রুপে সাইজ ইনক্রিজ করবে, সো পোলারাইজিং পাওয়ার ডিক্রিজ করবে। পোলারাইজিং পাওয়ার ডিক্রিজ করা মানে হাইড্রেশন এনার্জি, কোভ্যালেন্সি সব ডিক্রিজ করতে চলেছে। সো ডাউন দা গ্রুপে সাইজ ইনক্রিজ করে, পোলারাইজিং পাওয়ার ডিক্রিজ করবে। পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন্স ইনক্রিজ অন মুভিং লেফট টু রাইট। লেফট টু রাইটে অবভিয়াসলি পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করবে, কারণ সাইজ ডিক্রিজ করছে বস। লেফট টু রাইটে পিরিয়ডিক টেবিলে যদি লেফট টু রাইটে যাই সাইজ ডিক্রিজ করে, সাইজ ডিক্রিজ করা মানে পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করা, কারণ ফাই ইনক্রিজ করছে, রেডিয়াসটা ডিক্রিজ করছে, সো ফাই ইনক্রিজ করছে, পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করছে, কোভ্যালেন্সি ইনক্রিজ করছে। তাই রাইটের দিকের কম্পাউন্ড গুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, নন মেটাল যেগুলোকে আমরা বলে থাকি সো কল্ড।
আবার যদি উপর থেকে নিচে নামি সাইজ কমছে, সরি উপর থেকে নিচে সাইজ বাড়ছে মানে ফাই কমছে মানে পোলারাইজিং পাওয়ার কমছে মানে কোভ্যালেন্সি কমছে। তাই নিচের দিকের কম্পাউন্ড গুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে না, আয়নিক কম্পাউন্ডই বেশি তৈরি করে। নিচের দিকের কম্পাউন্ড গুলোর মেটালিক টেন্ডেন্সি বেশি হয়, অলরেডি পড়েছে, ট্যালি করিয়ে দিলাম। তো নিচের দিকে কম্পাউন্ড গুলোর মেটালিক প্রপার্টি বেশি হয়, তারা বেশি আয়নিক কম্পাউন্ড তৈরি করে, তারা কম কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, কারণ নিচের দিকে যত নেমে যায় কোভ্যালেন্সি কমে যায়, কারণ পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন কমে যায়, কারণ সাইজটা বেড়ে যায়। দ্য পোলারাইজেবিলিটি, এটা গেল পোলারাইজিং পাওয়ারের উপরে। ক্যাটায়নের প্রপার্টি হচ্ছে পোলারাইজিং পাওয়ার, তার ভেরিয়েশনটা অ্যালং দ্য গ্রুপ আমরা দেখলাম, ডাউন দ্য পিরিয়ড অ্যালং দ্য গ্রুপ আমরা দেখলাম, ডাউন দ্য গ্রুপ অ্যালং দ্য পিরিয়ড আমরা দেখলাম ক্যাটায়নের জন্য। এখন দেখতে চাইছি পোলারাইজেবিলিটি কার প্রপার্টি? অ্যানায়ন। আচ্ছা, ক্যাটায়ন তো পোলারাইজ করছে, ক্যাটায়নটা তো ইলেকট্রন ক্লাউডকে ডিফর্ম করাচ্ছে, অ্যানায়ন ইলেকট্রন ক্লাউডকে ডিফর্ম হচ্ছে কে? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাই ডিফর্ম হচ্ছে। তাই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডিফর্ম হওয়ার টেন্ডেন্সি, এটাই হচ্ছে পোলারাইজেবিলিটি। ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডকে ডিফর্ম করার টেন্ডেন্সি, এটা হচ্ছে পোলারাইজিং এজেন্ট প্রপার্টি আর পোলারাইজিং পাওয়ার। আর পোলারাইজেবিলিটি কি? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড যে ডিফর্ম হবে, ওই ডিফর্ম হওয়ার টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি। অ্যানায়নের জন্য তাহলে কি লজিকটা থাকবে? অ্যানায়নের জন্য যদি আমরা লেফট টু রাইটে যাই কি হবে ভেবে নেওয়া যাক। লজিকটা দেখি, লেফট টু রাইটে অ্যাটমের সাইজ কমে যায়, অ্যানায়নের সাইজ যদি কমে যায় ক্লিয়ারলি অ্যানায়নটার কি হবে? অ্যানায়নটাকে ডিফর্ম করা ডিফিকাল্ট হবে। যে যদি অ্যানায়নটাকে ডিফর্ম করা না যায় তাহলে পোলারাইজেবিলিটি ডিক্রিজ করে যাবে, কারণ পোলারাইজেবিলিটি ডিক্রিজ করে যাচ্ছে। পোলারাইজেবিলিটি লেফট টু রাইটে ডিক্রিজ করছে, কারণ লেফট টু রাইটে সাইজ ডিক্রিজ করছে। অ্যানায়নটার সাইজ, লেফট টু রাইটে অ্যাটমের সাইজ বা অ্যানায়নটার সাইজ যদি ডিক্রিজ করছে, অ্যানায়নের সাইজ ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে ওই অ্যানায়নকে ডিফর্ম করা যাচ্ছে না। স্মল সাইজ হলে অ্যাট্রাকশন ভালো থাকবে না নিউক্লিয়াসের, তো সাইজ যদি স্মল হয় নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভালো, তাহলে অ্যানায়নের নিউক্লিয়াসটা যদি অ্যানায়নের ইলেকট্রনগুলোকে ভালোভাবে হোল্ড করে, স্মল সাইজ হওয়ার জন্য ইলেকট্রনের অ্যাট্রাকশন যদি ভালো হয়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যদি ভালো হয় ইলেকট্রনগুলোর উপরে, তো সাইজ যেহেতু স্মল, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভালো হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনগুলোর উপরে, তাহলে সেই ইলেকট্রনকে কেমন করে ডিফর্ম করবে ক্যাটায়ন এসে, তো কেমন করে পোলারাইজেবিলিটি শো করবে অ্যানায়নটা, কেমন করে ওভারল্যাপের দিকে যাবে, কেমন করে কোভ্যালেন্সি শো করবে। পোলারাইজেবিলিটি ফ্যাক্টরটা ডাউন দা গ্রুপ যদি হয় তাহলে কি হবে বুদ্ধি করে বলো। পোলারাইজেবিলিটি ফ্যাক্টরটা ডাউন দা গ্রুপ কি হয়? অ্যাটমের সাইজ ডাউন দা গ্রুপ, অ্যাটমের সাইজ বেড়ে যায়। অ্যাটমের সাইজ বেড়ে যাওয়া, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, কে বেশি পোলারাইজেবল? অবভিয়াসলি আয়োডাইড বেশি পোলারাইজেবল, কারণ সাইজ বেশি। কাকে ডিফর্ম করা বেশি ইজি? আয়োডাইডকে ডিফর্ম করা বেশি ইজি, কারণ সাইজ বড় হয়ে গেছে, নিজের এই ইলেকট্রন ক্লাউডের উপরে নিউক্লিয়াসের কন্ট্রোল থাকছে না। আয়োডাইডকে যদি ডিফর্ম করা ইজি হয় তাহলে কে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে? ফ্লুরাইড গুলো না আয়োডাইড গুলো? ক্লিয়ারলি আয়োডাইড গুলোই কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। সো পুরো লজিকটা ক্লিয়ার? চলে আসছি VACPR এর কিছু কেসেসে। অলরেডি এটা আমরা ডিসকাস করেছি, আমরা এখানে জাস্ট একটা সামারি মতন করছি। VACPR এ যাওয়ার আগে আমাকে এই অবস্থাতে বলো যে এখন অবধি যতটা যে পয়েন্টস গুলো ডিসকাস করলাম, এই হাইড্রেশন এনার্জি, ল্যাটিস এনার্জি, এই যে পয়েন্টগুলো ছিল, ফ্যাজাম সুল, পোলারাইজিং পাওয়ার, আয়নিক পটেনশিয়াল, এই ফ্যাক্টরগুলো সবকটা ক্লিয়ার কিনা? নন্দিনী তোমার ক্লিয়ার? নন্দিনী তোমার ক্লিয়ার পুরোটা? অদ্রিজা? হ্যাঁ স্যার। ওকে, শীর্ষ তোমার ক্লিয়ার? হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার। শীর্ষ তোমার ক্লিয়ার? শীর্ষ ওকে ফাইন। আমরা চলে যাচ্ছি একটু VACPR থিওরি। VACPR থিওরি সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া আছে। এই থিওরিটা বেসিক্যালি জিওমেট্রি প্রেডিকশনে হেল্প করে, মলিকুলার জিওমেট্রি প্রেডিকশনে হেল্প করে। সো থিওরিটার বেসিক কি আছে না আছে সেগুলো অলরেডি আমরা বিভিন্ন ক্লাসে করেছি অথবা করব।
সো পুরো ব্যাপারটা আমরা সেখানে করে নেবো, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু এখন আমরা বিভিন্ন প্রেডিকশনের সামারি গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে ভিএসিপিআর থিওরি সামারি গুলো অ্যাকচুয়ালি কি বলছে। সো চলে আসছে ভিএসিপিআর থিওরি। যদি এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের দুই দিকে যদি দুটো বন্ড পেয়ার থাকে, এটা বন্ড পেয়ার, এটা লোন পেয়ার, ঠিক আছে, খেয়াল রাখতে হবে এটা বন্ড পেয়ার, এটা লোন পেয়ার। সো দুটো বন্ড পেয়ার যদি থাকে, হাইব্রিডাইজেশন হয় sp, মনে রাখতে হবে সেন্ট্রাল অ্যাটম তার দুই দিকে যদি দুটো বন্ড পেয়ার থাকে, হাইব্রিডাইজেশন হয় sp, এবং দুটো বন্ড পেয়ার থাকলে মলিকুলার ফর্মুলা হবে অবভিয়াসলি AX2 টাইপের, অর্থাৎ এখানেও X আছে, এখানেও X আছে। সো AX2 টাইপের মলিকুলটার ফর্মুলা হবে এবং মলিকুলার জিওমেট্রি হবে লিনিয়ার। এক্সাম্পল দেখতেই পাচ্ছ CO2, BeO2 এগুলো থাকবে। সো চারটা কি বলছে, সেন্ট্রাল অ্যাটম এ সেন্ট্রাল অ্যাটমের দুটো বন্ড পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার মানে জিওমেট্রি হবে হচ্ছে তোমার লিনিয়ার, হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এবং বন্ড পেয়ার এখানে দুটো আছে, তার এক্সাম্পল হচ্ছে CO2 বা BeO2। আচ্ছা, যদি এ অ্যাটমটা এখানে থাকে এবং তার তিনটে বন্ড পেয়ার থাকে, তাহলে জিওমেট্রি হবে হচ্ছে sp2, তিনটে বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ারে এখনো যাচ্ছি না। সো তিনটে বন্ড পেয়ার আছে, জিরো লোন পেয়ার আছে, জিওমেট্রি হবে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে, তিনটে এক্স আছে ধরলাম, তাহলে ফর্মুলা হচ্ছে x3, তিনটে বন্ড পেয়ার, জিরো লোন পেয়ার, জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার হবে, এক্সাম্পল BF3, AlCl3 এগুলো। আবার তিনটে ইলেকট্রন পেয়ার কেমন ভাবে আছে, দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, এইভাবে তিনজন আছে। সেই সিচুয়েশনটা কেমন, সেই সিচুয়েশনটা হচ্ছে এরকম যে দুটো বন্ড পেয়ার আছে আর একটা লোন পেয়ার আছে। ভালো করে জিওমেট্রিতে দেখে নাও, অ্যাপারেন্টলি কিন্তু প্রচুর মিল আছে, এটাও যা এটাও তা, শুধু এর এখানে লোন পেয়ার আছে, এর সেখানে বন্ড পেয়ারই ছিল, এক্স বন্ড পেয়ারই ছিল, অর্থাৎ এই মাথাতে কিন্তু এক্স বন্ড পেয়ারই ছিল, তাই হাইব্রিডাইজেশন sp2, এখানেও হাইব্রিডাইজেশন sp2, কিন্তু মাথায় বন্ড পেয়ারের জায়গায় লোন পেয়ার। তো মোট ইলেকট্রন পেয়ার কটা, মোট ইলেকট্রন পেয়ার তো দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, মানে সেই তিনটেই হলো। তাই তিনটে বন্ড পেয়ার থাকলে যা হওয়ার কথা সেটাই হতো, কিন্তু সিচুয়েশনটাতে কি হয়ে যাবে, বেন্ট হয়ে যাবে, কারণ এইটা তো বন্ড নয়, এটা তো লোন পেয়ার। এটা যদি বন্ড হতো তাহলে সিচুয়েশন ট্রাইগোনাল প্ল্যানারই হতো, ট্রায়াঙ্গুলার প্ল্যানার বা ট্রাইগোনাল প্ল্যানারই হতো, কিন্তু এটা লোন পেয়ার, তার জন্য জিওমেট্রিটা হয়ে যাচ্ছে বেন্ড বা ভি শেপ। এর এক্সাম্পল হচ্ছে SnCl2 বা O3, এইগুলো হচ্ছে এক্সাম্পল। তো সামারিটা বলে দেওয়ার চেষ্টা করছি যে এখানে যদি সেন্ট্রাল অ্যাটম এ আছে, তিনটেই বন্ড পেয়ার, সেন্ট্রাল অ্যাটম এ তিনটেই বন্ড পেয়ার, হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp2, এবং জিওমেট্রি হবে ট্রায়াঙ্গুলার প্ল্যানার বা ট্রাইগোনাল প্ল্যানার BF3 কেস। কিন্তু যদি এরকম ভাবে তিনটি ইলেকট্রন পেয়ার থাকে যে দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, দিয়ে মোট তিনটি ইলেকট্রন পেয়ার, দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, দিয়ে মোট ইলেকট্রন পেয়ার, তাহলে তখন ফর্মুলাটা হয়ে যাচ্ছে AX2 আর একটা লোন পেয়ার, বন্ড পেয়ারের জায়গায় লোন পেয়ার চলে আসছে, তাই এখানে তো কোনো বন্ড নেই, লোন পেয়ার, এটাকে তাই ট্রায়াঙ্গুলার প্ল্যানার বলতে পারছি না। এই লোন পেয়ারটার জিওমেট্রিতে কোনো কন্ট্রিবিউশন নেই, ওটাকে চেপে দিলে দেখতে পাচ্ছি জিওমেট্রিটা হয়ে গেছে বেন্ড বা ভি শেপ। তো জিওমেট্রি এখানে বেন্ড বা ভি শেপ থাকছে, কারণ লোন পেয়ারে কোনো কন্ট্রিবিউশন নেই জিওমেট্রির প্রেডিকশন। বন্ড পেয়ার এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলগুলোই বন্ড অ্যাঙ্গেল, এবং অ্যাকর্ডিংলি জিওমেট্রি তৈরি হচ্ছে। এক্সাম্পল SnCl2। আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলে সেটা একটু শর্টে বলি। দুটো বন্ড পেয়ার, জিরো লোন পেয়ার, মোট দুটো ইলেকট্রন পেয়ার ভ্যালেন্সিয়ালে, জিওমেট্রি লিনিয়ার। তিনটে বন্ড পেয়ার, জিরো লোন পেয়ার, মোট তিনটে ইলেকট্রন পেয়ার ভ্যালেন্সিয়ালে, জিওমেট্রি ট্রায়াঙ্গুলার প্ল্যানার। কিন্তু এর মডিফাইড ভার্সনটা কি, 2+1, দুটো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, তখনও ভ্যালেন্সিয়ালে তিনটে ইলেকট্রন পেয়ার, তখনও অ্যাকচুয়াল আইডিয়াল ডায়াগ্রামটা, আইডিয়াল জিওমেট্রি ট্রায়াঙ্গুলার প্ল্যানার হওয়ার কথা, কিন্তু লোন পেয়ারের পয়েন্টটাকে আমরা ধরবো না জিওমেট্রি ক্যালকুলেশনে, লোন পেয়ারের জায়গাটাকে যদি আমরা চেপে দিই তাহলে দেখতে পাচ্ছি বেন্ড জিওমেট্রি আসছে। তাহলে এখন যদি টোটাল বন্ড পেয়ার 4 হয়, কোনো লোন পেয়ার না থাকে, মিথেন টেট্রাহেড্রাল জিওমেট্রি, sp3 হবে হাইব্রিডাইজেশন, সেন্ট্রাল অ্যাটম এ sp3 হাইব্রিডাইজড, জিওমেট্রি টেট্রাহেড্রাল, কারণ চারটেই বন্ড পেয়ার,
খুব ভালো কথা, জিওমেট্রি টেট্রাহেড্রাল চারটেই বন্ড পেয়ার। কিন্তু যদি মডিফাই হতে শুরু করবে কখন, টোটাল চারটে ইলেকট্রন পেয়ার, কিন্তু তার চারটেই বন্ড পেয়ার নয়, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। তাই 3+1 হয়ে 4 হয়েছে, 3+1 হয়ে 4 হয়েছে, চারটেই বন্ড পেয়ার নয়, বন্ড পেয়ার হচ্ছে তিনটে, লোন পেয়ার একটা, টোটাল ইলেকট্রন পেয়ার চারটে। তখন জিওমেট্রি অবভিয়াসলি টেট্রাহেড্রাল থেকে ডেভিয়েট করবে। কেমন ভাবে ডেভিয়েট করলো, টেট্রাহেড্রাল হলে এরকম হতো, কিন্তু এখানে এখন বন্ড পেয়ার রইলো না, লোন পেয়ার রইলো। অ্যামোনিয়া, ওয়াটার, অ্যামোনিয়া PCl3 PH3, এরকম एग्जांपल, অ্যামোনিয়া PCl3 PH3 H3O+, অ্যামোনিয়া PCl3 অ্যামোনিয়া হচ্ছে, তারপর হচ্ছে অ্যামোনিয়া PCl3 PH3 H3O+, এরা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে, যেখানে তিনটে লোন পেয়ার, তিনটে বন্ড পেয়ার। 4 নাম্বার পজিশনে অরিজিনাল টেট্রাহেড্রালে দেখে নাও, অরিজিনাল টেট্রাহেড্রালে 4 নাম্বার পজিশনেও বন্ড পেয়ারই ছিল AX4, কিন্তু এখানে বন্ড পেয়ারের জায়গায় লোন পেয়ার চলে এসেছে। তো তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, মানে টোটাল ইলেকট্রন পেয়ার 4। তাই আইডিয়ালি হওয়ার কথা টেট্রাহেড্রাল, কিন্তু মডিফাইড হয়ে কি হবে, ট্রাইগোনাল পিরামিডাল, মডিফাইড হয়ে হবে ট্রাইগোনাল পিরামিডাল, মাথা কাটা টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের নিচের পার্টটা আছে, উপরের পার্টের মাথাটা কেটে গেছে, ট্রাইগোনাল পিরামিডাল। আচ্ছা, আবার 4 কিভাবে হতে পারে, ওকে এটা তো সিম্পল ম্যাথমেটিক্স চলছে, 2+2 করেও 4 হতে পারে, মানে দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার। জিওমেট্রি হবে বেন্ট, কে एग्जांपल, ওয়াটার H2S, এরা হচ্ছে एग्जांपल। কেমন করে বেন্ট হচ্ছে, এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, অন্যগুলোতে কি রয়ে গেছে, এই যে একটা করে লোন পেয়ার রয়ে গেছে, ওখানে তো বন্ড নেই। যদি বন্ড থাকতো তাহলে আইডিয়ালি টেট্রাহেড্রালের মতনই হওয়ার কথা, কিন্তু বন্ড না থাকার জন্য জিওমেট্রি ডেভিয়েট হয়ে গিয়ে হয়ে যাচ্ছে বেন্ট। কারণ লোন পেয়ার গুলোতে কনসিডার তো করছি না, লোন পেয়ার পার্টটাকে চেপে দিলে একটা বেন্ট বা ভি শেপের মতনই জিওমেট্রি দেখতে পাচ্ছি। লোন পেয়ার পার্টটাকে যদি চেপে দিই তাহলে বেন্ট বা ভি শেপের মতনই জিওমেট্রি দেখতে পাচ্ছি। एग्जांपल হচ্ছে ওয়াটার H2S, ভি শেপ বা বেন্ট জিওমেট্রি। তারপর এটা দেখো, যদি 5টাই বন্ড পেয়ার হয়, 0 লোন পেয়ার, AX5, 5টাই বন্ড পেয়ার 0 লোন পেয়ার, তখন হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d, sp3d হচ্ছে হাইব্রিডাইজেশন। 5টাই বন্ড পেয়ার 0 লোন পেয়ার, 5টাই বন্ড পেয়ার 0 লোন পেয়ার, ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি, PCl5, PCl5, PF5, SbCl5, আর্সেনিক ফ্লুরাইড SF5, এইগুলো হচ্ছে এর কেস। 5 দেখাচ্ছে, গ্রুপ 15 বলেছি একটু আগে 5 দেখায়, ইনার্ট পেয়ার গুলো দেখায় না, বাট বাকিটা তো দেখায় না, PH3PF, PH5, PCl5, ASF5, SbCl5, তো বাকিটা তো দেখায়, তো দেখাবে। ইনার্ট পেয়ারের জন্য BI আবার দেখায় না। আচ্ছা, 5+0 করে যেরকম 5 হতে পারে, 4+1 করেও তো 5 হতে পারে। তার মানে 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, মোট 5টা। এই যে 4টে বন্ড পেয়ার, আর এইখানেও বন্ড পেয়ার ছিল, ট্রাইগোনাল পিরামিডালের মতন, ট্রাইগোনাল বাইপিরামিডালের মতন এই পজিশনেও বন্ড পেয়ার ছিল, কিন্তু এখন এখানে লোন পেয়ার চলে এসেছে, 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। তো জিওমেট্রি ট্রাইগোনাল বাইপিরামিডাল থেকে ডেভিয়েট হবে, দিয়ে হবে সিস টাইপের জিওমেট্রি, SF4। 3+2 করেও 5 হতে পারে, 3টে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, 3টে বন্ড পেয়ার মানে 3টে বন্ড থাকবে আর দুটো লোন পেয়ার। লোন পেয়ার গুলোকে যদি বাদ দাও, মলিকুলটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ টি শেপের মতন জিওমেট্রি। লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দাও, টি শেপ জিওমেট্রি দেখতে পাওয়া যাচ্ছে। एग्जांपल কি, ClF3 BrF3। আচ্ছা, আবার 5টা ইলেকট্রন পেয়ার ভ্যালেন্সিয়ালে, দুটো বন্ড পেয়ার 3টে লোন পেয়ার, এরকম হতে পারে 2+3, দুটো বন্ড পেয়ার 3টে লোন পেয়ার, 5টি ইলেকট্রন ভ্যালেন্সিয়ালে, তাহলেও হতে পারে। তখন জিওমেট্রি কি হবে, স্ট্রেট লিনিয়ার, কারণ দুটোই বন্ড পেয়ার, বাকিগুলো কি হয়ে গেছে, বাকি সব লোন পেয়ার হয়ে গেছে। লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দাও, দেখো লিনিয়ার পার্টটাই পড়ে আছে,
লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দাও, লিনিয়ার পার্টটাই পড়ে আছে XCF2 I3 মাইনাস, সো লিনিয়ার পার্টটাই পড়ে থাকছে। সো এইভাবে আমাদের জিওমেট্রি প্রেডিকশন করতে হয়। সবকটা ক্ষেত্রেই কিন্তু হাইব্রিডাইজেশন sp3d থাকে, হাইব্রিডাইজেশনে কোনো চেঞ্জ হয় না, সবকটা ক্ষেত্রেই এই অ্যাটমটা sp3d হাইব্রিডাইজড, কিন্তু লোন পেয়ারের নাম্বার এসে যাওয়ার জন্য জিওমেট্রিতে চেঞ্জেস আসছে। আইডিয়ালটা ট্রাইগোনাল বাইপিরামিডাল, একটা লোন পেয়ার ঢুকলো সিস, দুটো লোন পেয়ার ঢুকলো টি শেপ, তিনটে লোন পেয়ার ঢুকে গেল লিনিয়ার। অরিজিনালি কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডালই ছিল, কারণ 5টি ইলেকট্রন পেয়ার। অক্টাহেড্রাল জিওমেট্রি হবে হচ্ছে sp3d2, অক্টাহেড্রাল। এটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি sp3d2, 6টা বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই। অক্টাহেড্রাল জিওমেট্রি SF6 এর কেস, SF6 6টাই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই SF6, সেটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি হবে। কিন্তু 5 + 1 করেও 6 হতে পারে, অর্থাৎ 5 বন্ড পেয়ার এন্ড 1 লোন পেয়ার, এরকম করেও 6টা ইলেকট্রন পেয়ার থাকতে পারে। তখন জিওমেট্রি হবে স্কয়ার পিরামিডাল। কেমন হবে? এই যে লোন পেয়ার চলে এসেছে একটা বন্ডের জায়গায়, একটা বন্ডের জায়গায় লোন পেয়ার চলে এসেছে। অরিজিনালি হওয়ার কথা ছিল অক্টাহেড্রাল, অক্টাহেড্রালের মধ্যেই জিওমেট্রি হওয়ার কথা ছিল, একদম এরকম অক্টাহেড্রালের মতন জিওমেট্রি হওয়ার কথা ছিল, কিন্তু একটা লোন পেয়ার চলে এসেছে যে ওখানে যে বন্ড পেয়ার নেই, তাই লোন পেয়ারের পজিশনটাতে তো কনসিডার করতে পারবো না। লোন পেয়ারের পজিশনটাকে যদি জিওমেট্রি থেকে বাদ দিই, ওটাকে কনসিডার না করি, তাহলে জিওমেট্রি দ্বারা হচ্ছে স্কয়ার পিরামিডাল। আচ্ছা, 4 + 2 করেও হতে পারে 6, 6টা ইলেকট্রন পেয়ার ভ্যালেন্সিয়ালে হতে হবে, 4টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার, 4 + 2, 4টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার, 4 + 2 করেও 6 হতে পারে। অর্থাৎ 2টো লোন পেয়ার মানে উপরে নিচে পুরো লোন পেয়ার হয়ে গেছে, এটাও লোন পেয়ার, এটাও লোন পেয়ার, স্কয়ার প্ল্যানার। উপরে নিচে দুটোই লোন পেয়ার হয়ে গেছে। অরিজিনালি কিন্তু এটাই, এর উপরেরটাও লোন পেয়ার, নিচেরটাও লোন পেয়ার, তাহলে জিওমেট্রি চেঞ্জ হয়ে গেল স্কয়ার প্ল্যানার XCF4 ICL4 মাইনাস। পেন্টাগোনাল বাইপিরামিডাল, এখানে হাইব্রিডেশন থাকবে sp3d3, sp3d3, 7 বন্ড পেয়ার 0 লোন পেয়ার, এর একটাই কেস, 7 বন্ড পেয়ার 0 লোন পেয়ার, 7 বন্ড পেয়ার 0 লোন পেয়ার, দ্যাট ইজ টোটাল 7টা ইলেকট্রন। IF7 অনেকবার হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, IF7 এর হোমওয়ার্ক করতে দিয়েছিলাম যে এর টোটাল ব্যাপারটা বলে দেখাও। সো IF7 হচ্ছে এই কেসটা যেখানে পেন্টাগোনাল বাইপিরামিডাল হচ্ছে বন্ড জিওমেট্রি, কারণ এখানে 7টাই বন্ড পেয়ার থাকে, কোনো লোন পেয়ার থাকে না। 7টাই বন্ড পেয়ার কেমন করে অ্যাডিন অ্যাচিভ করে, তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 7 শো করে, 7 শো করে, কিন্তু 7টাই এখানে বন্ড পেয়ার থাকে, কোনো লোন পেয়ার থাকছে না, তাই এখানে জিওমেট্রিটা হচ্ছে 7। ভিএসি পিয়ার থিওরির কেসগুলো সবকটা ক্লিয়ার? একটু আমাকে জানাও। শীর্ষ, অদ্রিজা, নন্দিনী। অর্থাৎ পুরো চার্টে, যেটা আমরা ক্লাসে আমরা চার্ট ছাড়া করেছিলাম, পুরোটাকে সামারি করে চার্টে দিয়ে দিয়েছি, সমস্ত বোর্ড ওয়ার্কটা তুমি পেয়ে যাবে। তো এই চার্টটাকে মুখস্থ রাখবে। 3টে স্লাইডে আছে, 4টে স্লাইড আছে আই গেস। এই পুরো চার্টটা যেন মুখস্থ থাকে, এই চার্টটা মুখস্থ থাকলে কেউ তোমার জিওমেট্রি প্রেডিকশন থেকে আটকাতে পারবে না। অলরেডি কেমন করে বন্ড তৈরি হয়, আমরা ইলেকট্রনকে আনপিয়ার করতে হয়, বন্ড এক্সপেনশন হয়, বন্ড এক্সপেনশন হয়, আনপিয়ার করতে হয় ইলেকট্রনকে, এই ইলেকট্রনগুলোকে আনপিয়ার করার পরে অরবিটালগুলোর মধ্যে মিক্সিং করতে হয়, দিয়ে হাইব্রিডাইজেশনে আসতে হয়, এবং হাইব্রিডাইজেশনে আসার পরে সেখানে অন্য আনপিয়ার ইলেকট্রনগুলোর সঙ্গে ওভারল্যাপ হয় এবং তারপরে বন্ড তৈরি হয়। এই পুরো গল্পটা আমাদের অলরেডি জানা। এবার এই কতগুলো বন্ড পেয়ার, কতগুলো লোন পেয়ার, তার বেসিসে এই চার্টই বলে দেবে জিওমেট্রি কি হতে চলেছে, এন্ড সমস্ত প্রবলেম তোমার কাছে ইজি হয়ে যাবে। আমাদের কাছে এমনি জেনারেল গল্পটা কিন্তু জানা, যে কি করি আমরা প্রথমে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন ড্র করি, তারপরে কি করি কতগুলো বন্ড তৈরি হয়েছে মলিকিউলটার ফর্মুলা দেখে বোঝার চেষ্টা করি, মলিকিউলে যতগুলো বন্ড তৈরি হয়েছে অতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা সেটা চেক করি, যদি আনপেয়ার্ড ইলেকট্রন তার থেকে কম থাকে তাহলে বন্ড এক্সপ্যানশন করি, আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বারকে ইকুয়াল করি, যতগুলো বন্ড ততগুলো আনপেয়ার্ড ইলেকট্রন করি, তারপরে যতগুলো অরবিটালে ইলেকট্রন আছে তাদেরকে মিক্স করে দিই, যেটা ইজ হাইব্রিডাইজ করে দিই,
যতগুলো অরবিটাল ইলেকট্রন আছে তাদেরকে মিক্স করে হাইব্রিডাইজ করে দিই। এরপরে অন্য যে অ্যাটমটার সঙ্গে বন্ড তৈরি হবে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো, সেই অ্যাটমটাকে লিখি। সেই অ্যাটমের আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে হাইব্রিড অরবিটালে প্রেজেন্ট থাকা আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর মধ্যে বন্ড শো করাই। এরকম ভাবে দেখার যে আমরা এরকম এতদূর অবধি আমরা এমনি করতে পারি। এরপরে আমাকে কি দেখতে হবে যে এইভাবে বন্ড তৈরি হয় কতগুলো মোট বন্ড পেয়ার হলো আর কতগুলো লোন পেয়ার হলো। জটা বন্ড পেয়ার, জটা লোন পেয়ার, অ্যাকর্ডিংলি ভিএসি পেয়ারের চার্ট বলে দেবে জিওমেট্রি কি হতে চলেছে। বন্ড পেয়ার কটা, লোন পেয়ার কটা, জিওমেট্রির চার্ট বলে দেবে। তো আমরা যদি পুরো চার্টটাকে একবার মনে মনে তোমাকে মেমোরিতে ঢুকিয়ে দেওয়ার জন্য, মেমোরিটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ চার্টটা মুখস্থ রাখতে হবে। সো একবার আমি বলছি, আমার সঙ্গে তোমরা মনে মনে বলো। যদি দুটো বন্ড পেয়ার হয় জিরো লোন পেয়ার হয় লিনিয়ার, যদি তিনটে বন্ড পেয়ার হয় জিরো লোন পেয়ার হয় ট্রাইগোনাল প্ল্যানার, যদি দুটো বন্ড পেয়ার হয় একটা লোন পেয়ার হয় দিয়ে মোট তিনটে হয় তাহলে বেন্ট বা ভি শেপ, যদি চারটে বন্ড পেয়ার হয় তাহলে হচ্ছে তোমার টেট্রাহেড্রাল, যদি তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হয় চারটে হয় তাহলে হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল অ্যামোনিয়া, যদি হচ্ছে দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হয় চারটে হয় এগেন ভি শেপ বা বেন্ট ওয়াটার, যদি পাঁচটা বন্ড পেয়ার হয় PCl5 দ্যাট ইজ ট্রাইগোনাল বাইপিরামিডাল, যদি চারটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হয় স্কয়ার পিরামিডাল SF4, যদি তিনটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হয় টি শেপ XCF2 মনে হয় না, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার তো ICl3, যদি দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার হয় দিয়ে মোট পাঁচটা হয়, সবগুলোরই আইডিয়াল কেস ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু জিওমেট্রিতে মডিফাই হতে হতে এখন হবে লিনিয়ার, যেখানে দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার লিনিয়ার XCF2। যদি এবার পাঁচটা গেল ছটা, যদি ছটা বন্ড পেয়ার কোনো লোন পেয়ার না থাকে অক্টাহেড্রাল, যদি পাঁচটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হয় ছয় হয় তখন স্কয়ার পিরামিডাল, যদি চারটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার হয় ছয় হয় তাহলে স্কয়ার প্ল্যানার, যদি সাতটাই বন্ড পেয়ার থাকে পেন্টাগোনাল বাইপিরামিডাল IF7 কেসটা। সো ভালো করে চার্টটাকে একবার গোছু করে নেবে, এক দুবার পড়বে দেখবে মাথায় পুরোপুরি বসে গেছে। এই সেম চার্ট সেম জিনিস হাইব্রিডাইজেশনের থ্রু দিয়ে দেওয়া আছে। হাইব্রিডাইজেশনের পয়েন্ট থেকে বলি, যদি দুটো বন্ড পেয়ার sp হাইব্রিডাইজেশন, তিনটে বন্ড পেয়ার লোন পেয়ার সব মিলিয়ে তিনটে ইলেকট্রন পেয়ার ভ্যালেন্সিয়ালে sp2, চারটে বন্ড পেয়ার ভ্যালেন্সিয়ালে বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়ে চারটে ইলেকট্রন পেয়ার, সেটা চারটে বন্ড পেয়ার জিরো লোন পেয়ার, তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, মোট চারটে ইলেকট্রন পেয়ার ভ্যালেন্সিয়ালে sp3, যদি পাঁচটা ইলেকট্রন পেয়ার হয় ভ্যালেন্সিয়ালে তখন হচ্ছে sp3d, সেটা 5+0 হতে পারে পাঁচটা বন্ড পেয়ার জিরো লোন পেয়ার, সেটা 4+1 হতে পারে চারটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, সেটা 3+2 হতে পারে তিনটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, সেটা 2+3 হতে পারে দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার, যাই হোক না কেন হাইব্রিডাইজেশন sp3d। যদি ছটা বন্ড পেয়ার জিরো লোন পেয়ার হয় অক্টাহেড্রাল sp3d2 হাইব্রিডাইজেশন হবে, ছটা বন্ড পেয়ার যদি হয় sp3d2, যদি পাঁচটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার দিয়ে ছটা ইলেকট্রন পেয়ার হয় স্টিল sp3d2, চারটে বন্ড পেয়ার দুটো লোন পেয়ার sp3d2, যদি সাতটা বন্ড পেয়ার হয় তাহলে হবে sp3d3 IF7 যেটা। সো দিস ইজ হাইব্রিডাইজেশন থেকেও যা আমরা জিওমেট্রিতে পৌঁছাবো ভিএসি পিআর থিওরিও সেম জিওমেট্রিতে নিয়ে আসবে, তাই ভিএসি পিআর থিওরির থ্রু দিয়ে যদি পুরোটা প্রেডিকশন করে নিতে পারি হাইব্রিডাইজেশন করার কোনো ব্যাপারই না। যেখানে যেখানে ইলেকট্রন বন্ড এক্সপ্যানশনের পরে যেখানে যেখানে ইলেকট্রন আছে তাদেরকে মিক্স করে দাও, সেটাই হাইব্রিডাইজেশন। শর্টকাট বলছি, বন্ড এক্সপ্যান্ড করার পরে যেখানে যেখানে ইলেকট্রন আছে আনপেয়ার্ড বা লোন পেয়ার, যেখানে যেখানে ইলেকট্রন আছে তাদেরকে মিক্স করে দাও, সেটাই হবে তার হাইব্রিডাইজেশন। আনপেয়ার্ড করো আগে, বন্ড এক্সপ্যানশন করাও, দিয়ে আনপেয়ার্ড আর লোন পেয়ার যেখানে যা আছে সবকটা অরবিটালকে মিক্স করাও, যেটা পাবে ওটাই হচ্ছে ওই অ্যাটমটার হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হয়ে যাবে, তারপরে অ্যাটমটা অন্য কোনো একজনের সঙ্গে আনপেয়ার্ড ইলেকট্রনের মধ্যে ওভারল্যাপ করাবে বন্ড ফরমেশনের জন্য। ভেরি ইজি।
একটা কেস স্টাডি করে নিচ্ছি। বলছে মিথেন অ্যামোনিয়া ওয়াটার বন্ড অ্যাঙ্গেলের অর্ডার বার করতে বলেছে। মিথেন অ্যামোনিয়া অর্ডার, মিথেন 4 বন্ড পেয়ার কেস, অ্যামোনিয়া আচ্ছা মিথেন হচ্ছে 4 বন্ড পেয়ার, অ্যামোনিয়া 3 বন্ড পেয়ার 1 লোন পেয়ার, এগেন টোটাল 4টে ইলেকট্রন পেয়ার যদিও, বাট 3 বন্ড পেয়ার 1 লোন পেয়ার, ওয়াটার 2 বন্ড পেয়ার 2 লোন পেয়ার। সবগুলোরই ভ্যালেন্সিয়ালে 4টে ইলেকট্রন পেয়ার আছে, কিন্তু ওখানে অল বন্ড পেয়ার, এখানে 1 লোন পেয়ার, এখানে 2 লোন পেয়ার। এবারে ভিএসিপিআর থিওরি কি বলে? লোন পেয়ার আর ফ্যাটি, কারণ লোন পেয়ারটা একটাই অ্যাটমের ইনফ্লুয়েন্সে থাকে, তাই তার অনেকটা ভলিউম জুড়ে স্পেসে ছড়িয়ে থাকে। একটাই অ্যাটমের ইনফ্লুয়েন্সে লোন পেয়ার থাকে, বন্ড পেয়ার দুদিকে দুটো অ্যাটমের ইনফ্লুয়েন্সে থাকে, তাই তারা ছড়াতে পারে না, স্প্রেড হতে পারে না, তারা স্লিমার। আর লোন পেয়ার একটাই অ্যাটমের ইনফ্লুয়েন্সে থাকে, সো দে আর ফ্যাটি, দে আর ভলিউমাস। লোন পেয়ার থাকা মানে ফ্যাটি কেউ আছে, তো ফ্যাটি থাকা মানেই রিপালশন বেশি হবে, বন্ড পেয়ার গুলোকে বেশি রিপেল করবে, বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হতে শুরু করবে। আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল এখানে মিথেনের জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা টেট্রাহেড্রাল জিওমেট্রিতে 109.5 ডিগ্রি, যেখানে বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ ফ্যাটি লোন পেয়ার বন্ড পেয়ার গুলোর উপরে চাপ সৃষ্টি করছে, যার জন্য ফ্যাটি লোন পেয়ার থেকে রিপালশন ফেস হচ্ছে, যে রিপালশনের কারণে বন্ড পেয়ার গুলো কাছাকাছি চলে আসছে, বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ হয়ে কত হবে বলতে পারবো না, কিন্তু 109.5 এর থেকে যে কম হবে এটা বলে দিতে পারবো, কারণ মাথায় যদি লোন পেয়ার ফ্যাটি বসে থাকে, সেই ফ্যাটি এমন চাপ দেবে বন্ড অ্যাঙ্গেল আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করবে। মাথার ফ্যাটি এমন রিপালশন করবে বন্ড পেয়ার গুলোকে, ফ্যাটি লোন পেয়ার এমন রিপালশন করবে বন্ড অ্যাঙ্গেল আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করবে। কেন ফ্যাটি রিপালশন করবে? কারণ ফ্যাটি ভলিউমাস, whereas বন্ড পেয়ার গুলো স্লিমার। বন্ড পেয়ার অত ভলিউম নিয়ে ছড়িয়ে নেই, ফ্যাটি লোন পেয়ার অনেক ভলিউম নিয়ে ছড়িয়ে আছে, তাই লোন পেয়ারের রিপালশন বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করায়। বন্ড পেয়ার রিপালশন হলে বন্ড অ্যাঙ্গেল খুলতো, বাট লোন পেয়ারের রিপালশন বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করাবে। লোন পেয়ার আছে, বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হবে, 109.5 এর থেকে কমবে। এখানে কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার, তাদের মধ্যে রিপালশন আছে, এই দিকের বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন আছে, সো ক্লিয়ারলি বন্ড অ্যাঙ্গেল আরো কমবে। কমে কত হবে বলতে পারবো না, বাট অ্যামোনিয়ার থেকেও কমে যাবে। সো মিথেনে কোনো লোন পেয়ার নেই, কোনো ফ্যাটি নেই, বন্ড পেয়ারের মধ্যে রিপালশন আছে, 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে তারা এক্সিস্ট করছে, যেখানে কিনা তাদের রিপালশনটা সবথেকে কম। অ্যামোনিয়াতে একটা যেই লোন পেয়ার এসে গেল, লোন পেয়ার এমন বন্ড পেয়ারকে চাপ দিল, বন্ড পেয়ার আস্তে আস্তে কমে গেল, বন্ড অ্যাঙ্গেল আস্তে আস্তে কমে গেল, কমে 107 হয়। ম্যাগনিটিউড বলতে পারবো না, কিন্তু কমবে এটা বলতে পারা যায়। ওয়াটারে গিয়ে দুটো লোন পেয়ার, তাদের নিজেদের মধ্যে হিউজ রিপালশন, আবার বন্ড পেয়ার গুলোকেও হিউজ রিপালশন, সব মিলে বন্ড অ্যাঙ্গেল আরো ফল করলো, অ্যামোনিয়ার থেকেও ফল করলো, কারণ অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার ছিল, এখানে ওয়াটারে দুটো লোন পেয়ার, তাই বন্ড অ্যাঙ্গেল যদি আরো ফল করে যায়, তাহলে বন্ড অ্যাঙ্গেল অ্যামোনিয়ার থেকেও কমবে এটা বলতে পারা যায়। ভ্যালু বলতে পারবো না, কিন্তু অর্ডার ইজিলি প্রেডিক্ট করা যায়। সো বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি কোথায় হবে? সব থেকে বেশি হবে মিথেনে। বন্ড অ্যাঙ্গেলের অর্ডার প্রেডিক্ট করো, এই পার্টিকুলার কোশ্চেনটা হিসেব নেই কতবার এসেছে। বন্ড অ্যাঙ্গেলের অর্ডার প্রেডিক্ট করো, ভ্যালু মনে থাকলে তো খুবই ভালো, বাট এটা জানো এক্সাম হলে এটা এত কমন কোশ্চেন, এটা জানো ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কারণ এটা এত কমন কোশ্চেন, এটা যেন আর তোমাকে ভাবতে না হয় এক্সাম হলে, এটা মানে মুখস্থের মতন মাথায় ঢুকিয়ে নেবে একদম, যে মিথেনে সব থেকে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, তারপরে অ্যামোনিয়া, তারপরে ওয়াটার। চলে আসছি ওয়াটার এন্ড H2S। ওয়াটার, H2S, H2SC, H2T। সেকেন্ড কেস, এখানে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা দেখবো আমরা। সো ওয়াটারেও বেন্ড স্ট্রাকচার হবে, H2S ও বেন্ড স্ট্রাকচার হবে। এই সবকটা কেসই কেমন কেস? একই গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 16, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একই গ্রুপে আছে, তাই ওয়াটারের যা জিওমেট্রি হবে H2O, H2S, H2SC, H2T সেম কেস হবে, কারণ একই গ্রুপে আছে, NH2NP4 কনফিগারেশন, এবং সেখান থেকে যা জিওমেট্রি হবে একই টাইপের হবে, এবং সবকটাই ওয়াটারের মতনই, সবকটাই 2 বন্ড পেয়ার 2 লোন পেয়ার কেস, অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আছে 4টে, আইডিয়ালি টেট্রাহেড্রাল হওয়ার কথা উইথ আ বন্ড অ্যাঙ্গেল অফ 109.5 ডিগ্রি লাইক মিথেন,
কিন্তু লোন পেয়ারে রিপালশন থাকবে ওয়াটারে যেরকম আছে, তাই বন্ড অ্যাঙ্গেল 109 এর থেকে তো কমবে ফর শিওর, 109.5 এর থেকে কমবে, এটা তো ফর শিওর। কথা হচ্ছে এদের মধ্যে কোথায় সব থেকে বেশি কম, দেখা যাচ্ছে এদের মধ্যে আবার ওয়াটারে একটু হলেও বেশি, বাকিদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল আরো কমেছে, অর্থাৎ ডাউন দা গ্রুপ যত গেছি বন্ড অ্যাঙ্গেল আরো কমে গেছে। কমবে তো এটা ফর শিওর, কারণ লোন পেয়ার আছে মানে কমবেই। 109.5 ডিগ্রি যেটা কিনা মিথেনের আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল ইন টেট্রাহেড্রাল, তার থেকে সবকটাতেই কমবে, কারণ সবকটাতে লোন পেয়ারের প্রেজেন্ট আছে। সো দ্য জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একটা সেন্ট্রাল অ্যাটম আছে যার কিনা লোন পেয়ার আছে, আর সেন্ট্রাল অ্যাটমটার এদিকে হাইড্রোজেন আছে। সেই স্ট্রাকচার জিওমেট্রি দেখলেই ব্যান্ড স্ট্রাকচার, ভি শেপ স্ট্রাকচার দেখতেই পাচ্ছ, এটা ওয়াটার কেস। তাহলে এটা জেনারেল জিওমেট্রিক ফরম্যাট, যেখানে কিনা লোন পেয়ারের মধ্যে রিপালশনস আছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে, যে রিপালশন কিনা বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করাবে। বন্ড অ্যাঙ্গেল সবকটাতে 109.5 এর থেকে কম হবে। কথা হচ্ছে ওয়াটারে একটু বেশি কম কমছে, এখানে বন্ড অ্যাঙ্গেল থাকছে 104.5, ওয়ারাজ H2S এ অনেক কমে গেছে, H2S তে আরো কমছে, H2T তে আরো কমছে। সে এতটা করে কেন কমে যাচ্ছে? কমলো ঠিক আছে, কিন্তু এদের মধ্যে আবার অর্ডারে দেখা যাচ্ছে ওয়াটারে আবার বন্ড অ্যাঙ্গেল বেশি, বাকিদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল আরো কম। সবকটাই আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল 109.5 এর থেকে কম, কিন্তু ওয়াটারে তাও 104.5 ছিল, 109 থেকে কমে 104 হয়েছিল, বাকি যত 90 এর ঘরে চলে এসেছে। সে এত কমে যাওয়ার কারণটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কেমন করে ফ্যাক্টর করছে আমি দেখানোর চেষ্টা করছি। এই পার্টিকুলার মলিকিউলটাকে খেয়াল করুন, এই পার্টিকুলার মলিকিউলটাকে খেয়াল করবে। যদি সেন্ট্রাল অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে বন্ড পেয়ার গুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে থাকবে। সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রোনেগেটিভ হওয়া মানে বন্ড পেয়ার গুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে থাকবে। বন্ড পেয়ার যদি সেন্ট্রাল অ্যাটমের দিকে থাকে, তাহলে বন্ড পেয়ার গুলো কাছাকাছি আছে, একটু হলেও এদের মধ্যে রিপালশন হবে এন্ড বন্ড অ্যাঙ্গেল বেশি হওয়ার চেষ্টা করবে। সেন্ট্রাল অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, বন্ড পেয়ার গুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে থাকবে, তার ফলে সেন্ট্রাল অ্যাটমের দিকে যদি বন্ড পেয়ার থাকে, তাদের মাঝে ডিসটেন্স কমছে, তাদের মাঝে ডিসটেন্স যদি কমে যায়, তাহলে রিপালশন বাড়ছে। তাই বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন বাড়লে একটু হলেও বন্ড অ্যাঙ্গেলটা খোলার চেষ্টা করবে, তাই একটু হলেও বেশি যখন এক্সট্রা অক্সিজেন, দ্যাট ইজ হাই ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু যত ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে, ধরলাম টেলুরিয়াম, ইলেকট্রোনেগেটিভিটি একদম কমে গেছে, এখানে এক্স হচ্ছে অক্সিজেন, কিন্তু ধরলাম টেলুরিয়াম যেখানে ইলেকট্রোনেগেটিভিটি অনেক কমে গেছে, ক্লিয়ারলি লোন পেয়ার এটসেট্রা তো আছেই, তো বন্ড অ্যাঙ্গেল তো আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল যেটা 109.5 মিথেনের বন্ড অ্যাঙ্গেল তার থেকে তো কম হবেই। কম হয় কতটা কমছে বলছে 89 অবধি চলে যাচ্ছে। কেন? কারণ টেলুরিয়াম অলমোস্ট মেটালিক ক্যারেক্টার চলে এসেছে, টেলুরিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, কারণ উপর থেকে নিচে আমরা জানি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ফল করে, তাই টেলুরিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। তাহলে টেলুরিয়াম যদি থাকে, তাহলে বন্ড পেয়ার অনেক দূরে দূরে চলে গেছে, টেলুরিয়ামের দিকে নেই, বন্ড পেয়ার দূরে দূরে চলে গেছে, কারণ বন্ড পেয়ার হাইড্রোজেনের দিকে শিফট হয়ে যাচ্ছে, টেলুরিয়ামের দিকে শিফট হয়ে থাকছে না। বন্ড পেয়ার যদি হাইড্রোজেনের দিকে শিফট হয়ে যায়, বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিসটেন্স তো বেড়ে গেল, রিপালশন কমে যাবে। বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন কমে গেলে কেমন করে বন্ড অ্যাঙ্গেল ওপেন হবে? বন্ড অ্যাঙ্গেল তো ক্লোজই হয়ে যাবে। ছবি দেখো বুঝতে পারছো, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে বন্ড পেয়ার গুলো শিফট হয়ে থাকলে বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন বেশি হবে, ডিসটেন্স কম থাকার জন্য একটু হলেও বন্ড পেয়ার গুলো ওপেন হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, লোন পেয়ারের রিপালশনকে অ্যাভয়েড করতে পারবে না, লোন পেয়ার তারপরেও চাপ দিয়ে বন্ধ করে রাখবে, কিন্তু একটু হলেও নিজের ঠেলা মেরে ওপেন হওয়ার চেষ্টা করছে, কারণ বন্ড পেয়ার গুলো কাছাকাছি আছে, বিকজ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে বন্ড পেয়ার গুলো শিফট হয়ে আছে। তাই লোন পেয়ারের চাপ আছে, কিন্তু বন্ড পেয়ারও ঠেলে খোলার চেষ্টা করছে বন্ড অ্যাঙ্গেল। টেলুরিয়ামের ক্ষেত্রে কি হবে? লোন পেয়ারের চাপ আছে, বন্ড পেয়ার গুলো অনেক দূরে দূরে, কারণ দেখতেই পাচ্ছ বন্ড পেয়ার টেলুরিয়ামের দিকে নেই, বন্ড পেয়ার দূরে দূরে চলে গেছে। কেন দূরে দূরে চলে গেছে? কারণ ইলেকট্রোনেগেটিভিটি নেই টেলুরিয়ামে, তো বন্ড পেয়ার কেন টেলুরিয়ামের দিকে যাবে? বন্ড পেয়ার হাইড্রোজেনের দিকে বা মাঝামাঝির দিকে চলে আসছে। তাই বন্ড পেয়ারের মধ্যে যদি ডিসটেন্স বেড়ে যায়, বন্ড পেয়ারের মধ্যে ডিসটেন্স বেড়ে গেলে বন্ড অ্যাঙ্গেল তো কমে যাবেই, কারণ উপর থেকে তো লোন পেয়ারের চাপ আছে।
বন্ড অ্যাঙ্গেল খুলতে গেলে বন্ড পেয়ার গুলোকে কাছাকাছি থাকতে হতো, রিপালশন করতে হতো, তবে গিয়ে বন্ড পেয়ার খুলতো, বন্ড অ্যাঙ্গেল খুলতো। বন্ড অ্যাঙ্গেল খুলতে গেলে বন্ড পেয়ারকে কাছাকাছি থাকতে হবে, রিপালশন যাতে বেশি হয়, তবে গিয়ে বন্ড অ্যাঙ্গেল খুলবে। কিন্তু বন্ড পেয়ার গুলো যদি নিজেরাই দূরে থাকে, উপর থেকে লোন পেয়ারের চাপ আছে, বন্ড অ্যাঙ্গেল তো স্কুইজ হবেই। তো হতে হতে 89 এ নেমে গেছে। তো আশা করছি অর্ডারটা ক্লিয়ার হলো যে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কি রিলেশন। ইলেকট্রোনেগেটিভিটি যদি কমে যায় বন্ড অ্যাঙ্গেল ফল করবে, ইলেকট্রোনেগেটিভিটি যদি সেন্ট্রাল অ্যাটমের বেশি থাকে এরকম অ্যাঙ্গুলার মলিকুল গুলোতে বন্ড অ্যাঙ্গেল বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি যদি এরকম অ্যাঙ্গুলার বি শেপ মলিকুল যদি কমে যায় বন্ড অ্যাঙ্গেল ফল করবে। কিন্তু যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে বন্ড পেয়ারের মধ্যে রিপালশন বেশি হবে, বন্ড অ্যাঙ্গেলটা খোলার চেষ্টা হবে, তো বন্ড অ্যাঙ্গেল হাই থাকবে। বোথ কেসে বন্ড অ্যাঙ্গেল আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল থেকে কম হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে একই লজিকে PI3 PBr3 PCl3 এর বন্ড অর্ডার কি হওয়ার কথা ছিল? কি বলছে? PI3 PBr3 PCl3 সবকটা জেনারেল জিওমেট্রিটা এরকম হবে, PBr3 PCl3 PI3, অর্থাৎ অ্যামোনিয়া কেস, সবকটা হচ্ছে অ্যামোনিয়া কেস, NH3 কেস, সবকটাই হচ্ছে অ্যামোনিয়া কেস। নিচের দিকে ট্রাইপড, উপরে ক্যামেরার জায়গায় লোন পেয়ার, মাথা কাটা টেট্রাহেড্রাল। মিথেনে সবকটা অ্যামোনিয়া কেস, একবার অ্যামোনিয়াটা দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে অ্যামোনিয়া, সবকটাতে নিচের দিকে হচ্ছে ট্রাইপড, উপরের দিকে বন্ড পেয়ার নেই, লোন পেয়ার, মাথা কাটা ট্রাইপড, ট্রাইগোনাল পিরামিডাল, মাথা কাটা ট্রাইপড, ট্রাইগোনাল পিরামিডাল, NH3 কেস। PI3 PCl3 PH3 PI3 PBr3 সব হচ্ছে NH3 কেস। তাহলে সেম ওয়েতে আছে। এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার কি হওয়া উচিত দেখি। একইভাবে ক্লোরিন তো ইলেকট্রোনেগেটিভ বেশি, ব্রোমিন ইলেকট্রোনেগেটিভ কম, আয়োডিন ইলেকট্রোনেগেটিভ কম। তো আমরা দেখলাম ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাওয়ার কথা, একটু আগেই পড়লাম। কিন্তু কার ইলেকট্রোনেগেটিভিটি, এখানে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে দেখতে পাচ্ছি, ডেটা ফলো করো। PCl3 ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড অ্যাঙ্গেল 100 ডিগ্রি কমে গেল। PI3 ইলেকট্রোনেগেটিভিটি কম, বন্ড অ্যাঙ্গেল 102 বেড়ে গেল। তাহলে একটু আগে যা পড়লাম তার তো উল্টো কেস হয়ে গেল। সো খেয়াল রাখতে হবে কার ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে কথা বলছি, সেন্ট্রাল অ্যাটমটার না নিচের অ্যাটম গুলোর। সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো বন্ড পেয়ার সেন্ট্রাল অ্যাটমের দিকে যাচ্ছে, রিপালশন বাড়ছে, বন্ড অ্যাঙ্গেল খোলার চেষ্টা চলছে, বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। আবার রিপিট করছি, সেন্ট্রাল অ্যাটমটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, এই সবকটা কেসে সেন্ট্রাল অ্যাটম তো সেম ফসফরাস, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হচ্ছে না, অন্য অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হচ্ছে। সো কার চেঞ্জ হচ্ছে মনে রাখতে হবে, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে বন্ড পেয়ার গুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে যাবে, ডিসটেন্স কম হবে, রিপালশন বাড়ার চেষ্টা করবে, অ্যাঙ্গেল খোলার চেষ্টা করবে, বড় হওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি উল্টো দিকের অ্যাটমটাতে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, যেমন এখানে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো সব বন্ড পেয়ার তো ক্লোরিনের দিকে এসে বসে আছে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড পেয়ার কোথায় এসে বসে আছে? ক্লোরিনের দিকে। বন্ড অ্যাঙ্গেল কি বাড়বে? কিভাবে বাড়বে? এদের মধ্যে ডিসটেন্স এত বেশি হয়ে গেছে, রিপালশন করতে হবে। বন্ড পেয়ার গুলো তো কত দূরে দূরে চলে গেছে, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিন নিজের দিকে টেনে নিচ্ছে, তাই বন্ড পেয়ার তো একে অপরের থেকে ক্লোরিনের দিকে চলে যাচ্ছে। ক্লোরিনের দিকে চলে যাওয়া মানে দূরের দিকে চলে যাওয়া। দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি জিওমেট্রি কি দেখাচ্ছে, ক্লোরিনের দিকে যাচ্ছে মানে দূরের দিকে যাচ্ছে। বন্ড অ্যাঙ্গেল যদি দূরের দিকে যায়, বন্ড পেয়ার যদি দূরের দিকে যায়, বন্ড পেয়ার দূরের দিকে যাওয়া মানে ডিসটেন্স বাড়ছে, রিপালশন কমবে, রিপালশন কমা মানে উপরে লোন পেয়ার আছে, লোন পেয়ারের চাপ আছে, বন্ড অ্যাঙ্গেল স্কুইজ হয়ে যাবে। তাই অন্য অ্যাটমটা, সেন্ট্রাল অ্যাটমটা নয়, অন্য অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে, কারণ বন্ড পেয়ার দূরের দিকে চলে যাচ্ছে। আয়োডিন যদি হয় তাহলে একটু হলেও কাছাকাছি দিকে আছে, কারণ আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি অত বেশি নয়, তাই বন্ড পেয়ার গুলো একটু হলেও কাছাকাছি আছে, আয়োডিনের দিকে শিফট হয়নি। যেহেতু আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি অত বেশি নয়, তাই বন্ড পেয়ার গুলো একটু হলেও কাছাকাছি আছে, আয়োডিনের দিকে শিফট হয়নি। এই অবস্থায় রিপালশন থাকছে, বন্ড অ্যাঙ্গেলটি একটু খোলার চেষ্টা চলছে, 102 ডিগ্রি দেখতে পাচ্ছি। সবকটা কেসেই লোন পেয়ারের রিপালশন আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল 109.5 থেকে কমিয়ে রেখেছে। লোন পেয়ারের রিপালশন সবকটাতেই আছে, তাই আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল যেটা কিনা 109.5, তার থেকে তো বন্ড অ্যাঙ্গেল কমেইছে। কিন্তু কমে কোথায় বেশি কমেছে? PCl3 তে বেশি কমে গেছে, তার কারণ বন্ড পেয়ার অনেক দূরে চলে গেছে, ক্লোরিনের দিকে চলে গেছে, দূরে চলে যাওয়ার কারণে রিপালশন কমে গেছে, বিকজ ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে।
তাই উপরে লোন পেয়ারের চাপ আছে, সে বন্ড পেয়ারকে স্কুইজ করে দিচ্ছে, 100 ডিগ্রি হয়ে যাচ্ছে বন্ড অ্যাঙ্গেল। ভ্যালুগুলো মনে রাখতে হবে কিন্তু অর্ডারটা খেয়াল রাখতে হবে। সো দিস আর দ্য ডিফারেন্ট কেসেস। তোমাকে অর্ডারে সাজাতে দেবে, তিনটে দিয়ে দেবে মলিকুল, দিয়ে বলবে এদেরকে বন্ড অ্যাঙ্গেলের ইনক্রিজিং অর্ডারে সাজাও। তো তোমাকে এই জায়গাগুলোই খেয়াল রাখতে হবে, এই কেসগুলোই তোমাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে চলতে হবে যে ইলেকট্রন নেগেটিভিটির পয়েন্ট পড়ছি, কিন্তু কার ইলেকট্রন নেগেটিভিটির পয়েন্ট পড়ছি, সেন্ট্রাল অ্যাটমটার নাকি অন্য অ্যাটমটা। সো এতদূর যদি পুরো বুঝে গিয়ে থাকো, NF3 NH3 বোর্ড দেখবে না, NH3 NF3 জাস্ট ইমাজিন করে আমাকে বলো কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, NH3 না NF3। দুটোই NH3 কেস, দুটোই ট্রাইগোনাল পিরামিডাল স্ট্রাকচার, দ্যাট ইজ ট্রাইপড, উপরে লোন পেয়ার, দুটোরই তাই সেম স্ট্রাকচার দেখে নিতে পারো, সেম স্ট্রাকচার, নিচের দিকে ট্রাইপড, দুটোই NH3 কেস, নিচের দিকে ট্রাইপড, উপরে লোন পেয়ার। উপরে লোন পেয়ার থাকে মানে দুটোতেই বন্ড অ্যাঙ্গেল আইডিয়াল মিথেনের বন্ড অ্যাঙ্গেল দ্যাট ইজ 109.5 তার থেকে কম হবে, কারণ লোন পেয়ারের চাপ থাকবে, বন্ড পেয়ার স্কুইজ হয়ে যাবে, লোন পেয়ারের চাপ থাকবে তো বন্ড অ্যাঙ্গেল স্কুইজ হবে, আইডিয়াল 109.5 এর থেকে তো কমবেই। কোনটায় বেশি কমবে, কোনটায় বন্ড অ্যাঙ্গেল বেশি কমে যাবে, কোনটায় বন্ড অ্যাঙ্গেল একটু হলেও থাকবে, বলো দেখি, NH3 না NF3, কে বলবে? যা বুঝিয়েছি তার বেসিসে মাথায় এবারে ইমাজিনেশন আসা উচিত। বলো শীর্ষ বল, কোথায় বন্ড অ্যাঙ্গেল কম হবে? NF3 তে কম হওয়া উচিত। NF3 তে কম হবে, ভেরি গুড। কারণ ফ্লুরিন হচ্ছে ইলেকট্রন নেগেটিভ, ফ্লুরিন হচ্ছে অনেকটা নিজের দিকে ইলেকট্রন পেয়ারকে টেনে রাখবে। দেখতেই পাচ্ছ ফ্লুরিন কোথায় ইলেকট্রন পেয়ারকে টেনে রেখে দিয়েছে, বিং ইলেকট্রন নেগেটিভ। বন্ড পেয়ারের মধ্যে এত ডিসটেন্স, রিপালশন অনেক কম, কম রিপালশন, অবভিয়াসলি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। কিন্তু অ্যামোনিয়াতে না, নাইট্রোজেনের দিকে আছে, দেখতেই পাচ্ছ বন্ড পেয়ার গুলোর মধ্যে কম ডিসটেন্স, বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিসটেন্স যদি কম হয়ে যায়, বন্ড পেয়ার গুলোর মধ্যে ডিসটেন্স যদি কম হয়, কারণ ইলেকট্রন নেগেটিভের দিকে বন্ড পেয়ারটা শিফট হয়ে আছে, কম ডিসটেন্স মানে হাই রিপালশন। এখানে লার্জার বন্ড পেয়ার রিপালশনস আছে, কারণ ডিসটেন্সটা কম আছে, টুয়ার্ডস দ্য অ্যাটম শিফট হয়ে আছে বন্ড পেয়ার গুলো, টুয়ার্ডস দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম শিফট হয়ে আছে, টুয়ার্ডস দ্য সেন্ট্রাল অ্যাটম শিফট হয়ে আছে। আর এখানে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল অ্যাটমে চলে গেছে বন্ড পেয়ার, তাই বন্ড পেয়ার রিপালশন কমে গেছে। বন্ড পেয়ার রিপালশন বেশি হলে বন্ড অ্যাঙ্গেল খুলবে, বন্ড পেয়ার রিপালশন কম হলে বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাবে, মনে রাখতে হবে এটা। বন্ড পেয়ার রিপালশন বেশি হলে বন্ড অ্যাঙ্গেল খুলবে, বন্ড পেয়ার রিপালশন কমে গেলে বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হবে। আর লোন পেয়ার যদি বেশি রিপালশন করে তখন বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাবে, আর লোন পেয়ার না থাকলে বা কম থাকলে তখন বন্ড অ্যাঙ্গেলটা একটু খোলার চেষ্টা করবে। সো মনে রাখতে হবে লোন পেয়ার থাকা মানে বন্ড অ্যাঙ্গেল কমার দিকে যাওয়া, আর বন্ড পেয়ার থাকা মানে বন্ড অ্যাঙ্গেল বাড়ার দিকে যাওয়া, বেশি হওয়ার দিকে যাওয়া। পাই বন্ডের এফেক্ট, এটা আজকের আপাতত লাস্ট কেস স্টাডিজ। আমরা অলরেডি VSEPR এর সমস্ত কটা एग्जांपल কেস স্টাডি করলাম, বন্ড অ্যাঙ্গেল কেস স্টাডি গুলো করে নিচ্ছি যাতে এই রকম রিলেটেড যত রকমের एग्जांपल হতে পারে সেগুলো তোমরা ফিগার আউট করতে পারো, আনসার করতে পারো। আজকে লাস্ট কেস স্টাডিতে আছি আমরা, যেখানে পাই বন্ডের এফেক্ট দেখব। পাই বন্ড কেমন বন্ড, সিঙ্গেল বন্ড বেশি ভলিউমাস না পাই বন্ড বেশি ভলিউমাস? অবভিয়াসলি পাই বন্ড ডাবল বন্ড হলে বেশি ভলিউমাস হবে, কারণ একটা বন্ড থাকা মানে যতটা ইলেকট্রন ক্লাউড হবে, দুটো বন্ড থাকা মানে অবভিয়াসলি তার থেকে বেশি ইলেকট্রন ক্লাউড হবে। আগে লজিকটা বুঝে নেওয়ার চেষ্টা করি। একটা বন্ড থাকা মানে যতটা ইলেকট্রন ক্লাউড হবে, দুটো বন্ড থাকা মানে তার থেকে অবভিয়াসলি বেশি ইলেকট্রন ক্লাউড হবে। তাই পাই বন্ড থাকা মানে ইলেকট্রন ক্লাউড বেশি, ইলেকট্রন ক্লাউড বেশি মানে ইলেকট্রন রিপালশন বেশি হবে, কারণ পাই বন্ড দ্যাট ইজ ডাবল বন্ড ইজ ফ্যাটি এন্ড সিঙ্গেল বন্ড ইজ স্লিম। কারণ সিঙ্গেল বন্ড মানে মাত্র দুটো ইলেকট্রন, ডাবল বন্ড মানে চারটি ইলেকট্রন। সো অবভিয়াসলি যেখানে ডাবল বন্ড আছে, বন্ড বেশি যেখানে, সেখানেই ভলিউম বাড়ছে, ফ্যাটনেস বাড়ছে, যেখানে তার মানে রিপালশনও বাড়বে সেখানে। তাই পাই বন্ড থাকে মানে রিপালশন বেশি হওয়া। আবার যেখানে সিঙ্গেল বন্ড আছে, শুধু ডাবল বন্ড নেই, শুধু সিঙ্গেল বন্ড আছে, সেখানে কিন্তু রিপালশন কম থাকবে, কারণ সেটা কম ভলিউমাস। তো এর উপর বেস করে দেখে নেওয়া যাক আমাদের কি এফেক্ট হতে চলেছে এই পার্টিকুলার সিচুয়েশনটাতে। এই পার্টিকুলার সিচুয়েশনে বলছে HCH বন্ড অ্যাঙ্গেল, বলছে এটা 1116 ডিগ্রি হওয়ার কথা। কি ছিল? হওয়ার কথা ছিল এরকম সিচুয়েশনে sp2 কেস, এই কার্বনটা হচ্ছে sp2 কেস, আর কে আছে? বোরন হচ্ছে sp2 bf3।
বোরন BF3sp2 বন্ড অ্যাঙ্গেল থাকে ট্রাইগোনাল প্ল্যানার 120 ডিগ্রি। বোরন BF3sp2 কেস, BF3sp2 কেস 3 বন্ড পেয়ার সিচুয়েশন। সো বোরন হচ্ছে sp2 বন্ড অ্যাঙ্গেল থেকে 120 ডিগ্রি, এই কার্বনে sp2 কিন্তু বন্ড অ্যাঙ্গেল বলছে এদিকে 116 আর এইটা বলছে বেড়ে যাচ্ছে 122। কেন এরকম হচ্ছে? 120 না হয় 116 122 কেন হয়ে যাচ্ছে? অবভিয়াসলি এখানে বন্ড অ্যাঙ্গেলটা বাড়বে, কারণ এখানে মোর ভলিউমাস পাই বন্ড আছে। মোর ভলিউমাস পাই বন্ড থাকার জন্য এখানে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, কারণ পাই বন্ডের ভলিউম বেশি। তাই 120 থেকে বাড়ছে, অবভিয়াসলি এদিকে 120 থেকে কমতে হবে, কারণ আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল sp2 এর জন্য 120 হওয়ার কথা, ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি হওয়ার কথা। এখানে কি হবে বলছে এই বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে গেল, ওরে বাপরে 108 হয়ে গেছে, এই বন্ড অ্যাঙ্গেল 126। এখানে এমন কি হলো যে আরো কমে গেল? একই তো দেখতে পাচ্ছি, হাইড্রোজেন ছিল তার জায়গায় ফ্লুরিন আছে, ওরে বাপরে বাপ, ফ্লুরিন থাকা মানে বন্ড পেয়ার তো আবার অনেক দূরে চলে গেছে। এই বন্ড পেয়ার তো ফ্লুরিনের দিকে অনেক দূরে, ডিসটেন্স এত বেশি, রিপালশন কম, বন্ড অ্যাঙ্গেল স্কুইজ হয়ে গেছে আরো 120 থেকে কমে 116 এমনি হয়ে গেছিল পাই বন্ডের ভলিউমের জন্য। তার উপরে আবার বন্ড পেয়ার গুলো দূরে দূরে চলে গেছে, ফ্লুরিনের দিকে চলে গেছে। সো বন্ড পেয়ার যদি দূরে দূরে চলে যায় রিপালশন কম হবে, রিপালশন কম হলেই বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, 108 এ নেমে গেছে। এখানে কি বলছে এই মলিকুলটাতে? বলছে NCN, এই বন্ড অ্যাঙ্গেল বলছে না, বলছে এখানে কিন্তু যথেষ্ট বন্ড অ্যাঙ্গেল মেইনটেইন হচ্ছে, এটা 121 একদম কাছাকাছি মেইনটেইন হচ্ছে, অলমোস্ট 120 লেভেলে মেইনটেইন হচ্ছে। কেন এখানে এরকম মেইনটেইন হচ্ছে? কারণ এখানে হচ্ছে এই 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 যে সমস্ত প্রবলেম গুলো ছিল এখানে সেটা থাকছে না। এখানে মোটামুটি ভাবে একটা নাইট্রোজেনও আছে, নাইট্রোজেনের উপর আবার লোন পেয়ার আছে, লোন পেয়ার গুলোর মধ্যে রিপালশন আছে, অর্থাৎ লোন পেয়ারের রিপালশন থাকার জন্য এখানে লোন পেয়ার আছে। কি আছে? লোন পেয়ার আছে নাইট্রোজেন। তো লোন পেয়ার গুলোর মধ্যে রিপালশন থাকার জন্য বন্ড অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাচ্ছে, তাই এদিকের বন্ড অ্যাঙ্গেল যেটা 120 অবধি খুলে যাচ্ছিল এটা ক্লোজ হবে, এখন কমবে, একটু হলেও কমবে, কারণ লোন পেয়ারটাও ভলিউম, পাই বন্ডও ভলিউম, তো তাদের মধ্যে রিপালশন যদি হয় তখন কি হচ্ছে? তখন বন্ড অ্যাঙ্গেলটা একটু হলেও কমে যাচ্ছে, কারণ সব দিকে এখন লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের মাথাতেও লোন পেয়ার আছে, সব দিকেই এখন লোন পেয়ারও প্রেজেন্ট আছে। লোন পেয়ার গুলো প্রেজেন্ট থাকার জন্য লোন পেয়ার আছে এবং তার সঙ্গে পাই বন্ড আছে, সবাই ভলিউমাস, তাই কোনো একদিকে বেশি বন্ড পেয়ার ওপেন হবে, কোনো একদিকে ক্লোজ হয়ে যাবে, এটা হচ্ছে না। পাই বন্ড বন্ড অ্যাঙ্গেলকে ওপেন করে দেওয়ার চেষ্টা করছে, লোন পেয়ার আবার বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছে, তো অলমোস্ট ইকুয়াল একটা এফেক্ট চলছে, ইকুয়াল এন্ড অপোজিট এফেক্ট চলছে, তাই বন্ড অ্যাঙ্গেল অলমোস্ট 120 এর কাছাকাছি থাকছে। এখানে কি করছে? পাই বন্ডটা বন্ড অ্যাঙ্গেলকে ওপেন করার চেষ্টা করছে, আর লোন পেয়ার গুলো বন্ড অ্যাঙ্গেলকে ক্লোজ করার চেষ্টা করছে। পাই বন্ড খোলার চেষ্টা করছে ভলিউমাস বলে, লোন পেয়ার আবার ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছে, কারণ লোন পেয়ার গুলো নিজের আবার ভলিউমাস, তাই লোন পেয়ার রিপালশন বন্ড অ্যাঙ্গেলকে কমানোর চেষ্টা করছে। পাই বন্ড সে নিজে আবার ভলিউমাস, পাই বন্ড নিজে আবার ফ্যাটি, ডাবল বন্ড ফ্যাটি বলে সে আবার বাড়ানোর চেষ্টা করছে, বাড়ানো কমানোর এফেক্টটা অলমোস্ট একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে বলে আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল যেটা কিনা 120 ডিগ্রি ছিল sp2 কেসে, তার কাছাকাছি আমরা বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু পাচ্ছি, কাছাকাছি নিয়ার বাই কাছাকাছি ভ্যালু পাচ্ছি, অন্যগুলোতে অনেকটা ডেভিয়েশন দেখতে পেয়েছি। তো বলো বন্ড অ্যাঙ্গেলের সমস্ত কেস কটা ক্লিয়ার কিনা বলবে? সবগুলো বন্ড অ্যাঙ্গেলের পুরো অর্ডার গুলো কেমন কেমন ভাবে ভাববো এবং কি কি অ্যাপ্রোচে আমরা বন্ড অ্যাঙ্গেল গুলো নিয়ে ডিসকাস করবো, পুরোটা ক্লিয়ার মাথায় ঢুকেছে প্রত্যেকের? অদ্রিজা? হ্যাঁ স্যার। তুই ঘুমিয়ে পড়লি নাকি রে? আরে না স্যার। আচ্ছা তোর এক্সাম বাকি আছে, কিন্তু তুই এক্সাম কবে দিচ্ছিস? এই সানডে? জানি না স্যার। কেন? আমি তো 3 তারিখ দিতুম, কিন্তু 3 তারিখ তো অন্য পরীক্ষা দিলি। 3 তারিখ তো ব্যাচের পরীক্ষা হবে, সাবজেক্টিভ পরীক্ষাটা, এই সানডেতে তো অবজেক্টিভটা দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে অনেক দিন ধরে তোমার অবজেক্টিভ পেন্ডিং চলছে। হ্যাঁ। এই সানডেতে অন্য কোনো এক্সকিউজ নয়, এই সানডেতে অবশ্যই অবজেক্টিভ এক্সাম দিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ডট 9:30 তে চলে আসবে, 10:30 অবধি এক্সাম দেবে, 10:30 তে ক্লাস শুরু হবে। এই সানডেতে আর কোনো এক্সকিউজ আমি কিন্তু শুনবো না, কারণ থার্সডেতে কিন্তু তারপরেই আমাদের পুজো চলে আসছে, কিছু ছুটি পড়ে যাবে, সো থার্সডেতে কিন্তু সাবজেক্টিভ এক্সাম থাকবে বাগুইয়াটিতে, আর এই সানডেতে অবভিয়াসলি তুমি অবজেক্টিভ এক্সামটা দিয়ে যাবে 180 মার্কসের পেপার। নন্দিনী ক্লিয়ার পুরোপুরি?
হ্যাঁ স্যার। ওকে, শীর্ষ তোমার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নন্দিনীকে বলছি, নন্দিনী তোমার এই সানডেতে কোনো এক্সাম নেই, কিন্তু তোমার নেক্সট সানডেতে কিন্তু আবার এক্সাম আছে এমসিকিউ, কারণ তুমি সাবজেক্টিভ এক্সাম আলাদা করে দেওয়ার দরকার নেই, কিন্তু নেক্সট সানডেতে তোমাদের এমসিকিউ এক্সাম আছে। আর এই সানডেতে প্রত্যেকে করেসপন্ডিং ব্যাচে চলে এসো, কারণ সমস্ত কপিগুলো চেক হয়ে গেছে, কপি দিয়ে দেবো প্রত্যেককে। এমসিকিউ এক্সাম ভালো হয়নি কারোর, এমসিকিউ এক্সামসে প্রথম যে এমসিকিউ এক্সামটা সল্টলেকে দিয়েছো ভালো হয়নি, শীর্ষকে বলছি ভালো করতে হবে। সাবজেক্টিভ এক্সামের কপি, এমসিকিউ এক্সামের কপি সবই দিয়ে দেবো, খুব একটা ভালো হয়নি, আরো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। হ্যাঁ, ওই পেপারটাতে প্রথম এই মোল কনসেপ্টের পেপারটাতে এত নিউমেরিক্যাল আছে, সেখানে অতটা ভালো কারোর হয় না, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে ভুল অনেক বেশি হয়েছে। ঠিক অ্যাটেম্প্ট কম করো, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল অ্যাটেম্প্ট অনেক বেশি হচ্ছে, ভুলটাকে আগে মিনিমাইজ করতে হবে। অর্থাৎ তুমি যদি 10টা ঠিক করো, ওইখানেই যেন থাকে 10টা ঠিক আর 4টে ভুল, এরকম যেন না হয়ে যায়। তোমার যেমন ঠিক অনেকগুলো হয়েছিল, তুমি প্রায় ঠিকের থ্রু দিয়ে প্রায় 70-র কাছাকাছি মার্কস স্কোর করেছিলে, কিন্তু তোমার ভুলও এত হয়েছে তুমি 50-র ঘরে নেমে গেছো তোমার মার্কস 180-তে এমসিকিউ এক্সামটাতে। সো ভুল কম করতে হবে, এভরি মানে 10%-এর মধ্যে ভুলকে রাখতে হবে। যদি তুমি 10টা প্রবলেম সলভ করো, তার মধ্যে একটা ভুল অ্যালাউড, 20টা প্রবলেম সলভ করলে 2টো ভুল অ্যালাউড। 10%-এর লিমিটের মধ্যে ভুলকে রাখতে হবে। যদি তুমি 20টা প্রবলেম সলভ করলে তুমি 80 অব্দি স্কোর করলে, কিন্তু সেখানে দেখা গেল 7টা ভুল কি 9টা ভুল, তাহলে 80 থেকে 9 নাম্বার কমে গিয়ে 70-তে নেমে গেল তুমি। তো ভুল অ্যালাউড নয়, 10%-এর মধ্যে এরারকে রাখতে হবে। তো এইভাবে প্র্যাকটিসটা করার চেষ্টা করবে, নেক্সট এক্সাম গুলো থেকে যাতে ভালো হয়। প্রথম এক্সামটা একটু নিউমেরিক্যাল থাকে বলে একটু খারাপ হয়ে যায় সবারই, কিন্তু নেক্সট এক্সাম গুলো থেকে ভালো করার চেষ্টা করবে। আর নন্দিনীকে বলছি, তোমার কিন্তু 6 অক্টোবরে এক্সাম থাকছে ব্যাচেই, সাবজেক্ট অবজেক্টিভ এক্সাম থাকছে, এমসিকিউ এক্সাম থাকছে, বাকিদেরও থাকছে। তো করেসপন্ডিং এক্সাম এবং ক্লাসের ডিটেল গুলো গ্রুপে তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, সো গ্রুপটাকে ফলো করবে। আমাদের কামিং সানডে ক্লাস আছে এবং ওখানে সাবজেক্টিভ এক্সাম আছে, এবং এখানেও আবার অদ্রিজা তোমার এক্সাম থাকছে, অবজেক্টিভ এক্সাম থাকছে, এন্ড সানডে সকালবেলাতে অদ্রিজাদের তোমার অ্যাজ ইউজুয়াল ক্লাস থাকছে। ঠিক আছে, শীর্ষদের ক্লাস থাকছে সল্টলেকে, অদ্রিজা তোমার ক্লাস থাকছে এখানে সকালবেলাতে। নন্দিনীও তুমি সকালবেলা ক্লাসে জয়েন করে যাও এবং তুমি বিকালবেলা ক্লাসে অফলাইনে চলে আসো। আর অফলাইনে আমাদের চলছে এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একদম কেমিক্যাল বন্ডিং এর একদম লাস্টের পোর্শনটাতে আছি, মলিকুলার অরবিটাল থিওরি পোর্শনটাতে আছি সল্টলেকের ব্যাচে। বাগুয়াটি ব্যাচে ওইখানে চলে আসবো কিছুদিনের মধ্যেই। তো আমরা হোপফুলি এই উইকের কামিং উইকের মধ্যে আমরা কেমিক্যাল বন্ডিং কে পুরোপুরি শেষ করে ফেলবো। অলরেডি অনেকগুলো কেস স্টাডি এখানে করলাম, মাথায় পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। শুধু মলিকুলার অরবিটাল থিওরি বলে একটা পোর্শন আছে, ভিএসিপিআর থিওরি গুলো সব ক্লিয়ার। তো মলিকুলার অরবিটাল থিওরি পোর্শনটা শুধু আমরা একটু দেখবো, সেটা হয়ে গেলে আমাদের কেমিক্যাল বন্ডিং পুরো শেষ হয়ে যাবে। তো পুজোর আগে আমার টার্গেট কেমিক্যাল বন্ডিং কে থরলি প্যাক আপ করে দেওয়া, তারপরে দেখি আর কি কতটা কি শুরু করা যায়। নাহলে পুজোর ছুটি টুটি কবে থেকে কদিন থাকবে, টোটাল 10 দিনের একটা পুজোর ছুটি থাকবে, সেটা হচ্ছে 7 to 17। তো সেটাগুলো আমি সমস্ত কিছু করেসপন্ডিং ব্যাচে অ্যানাউন্স করে দেবো। 7 to 17 এই ডিউরেশনটাতে টোটাল পুজোর ছুটি থাকবে 10 দিন। তো তার মধ্যে যে ব্যাচ যেরকম অফ থাকছে সেই ব্যাচগুলো অফ থাকবে। তবে অদ্রিজা, তুমি আগের দিন কি এসেছিলে কিনা মনে নেই, তুমি কি তুমি তো ছিলে কি অনলাইন ক্লাসে থার্সডে কালকের ক্লাসে ছিলে? হ্যাঁ স্যার। আর তোমাদের কিন্তু 14th একটা এক্সট্রা ক্লাস থাকছে, 14th অক্টোবর, যেটা কালকে ক্লাসে বলেছি অনলাইনে থাকছে। ঠিক আছে, ওকে। এনিওয়ে আমি করেসপন্ডিং গ্রুপে সমস্ত কিছু মেনশন করে দেবো যে পুজোর জন্য ছুটির জন্য কোন ব্যাচে কতদিন করে ক্লাস ছুটি থাকছে। মোস্টলি একদিন করেই সব ব্যাচগুলোতে ছুটি থাকবে, একটা করে উইক ছুটি থাকবে আপাতত পুজোর জন্য। পরে দিওয়ালির সময় আবার দেখা যাবে, দিওয়ালি ভাইফোঁটার সময়তেও হয়তো একটা করে ক্লাসই ছুটি থাকবে। অর্থাৎ পুজোর সময় একটা উইকই ছুটি থাকবে, বেশি ছুটি আমরা অ্যাফোর্ড করতে পারবো না, তার কারণ অনেক সিলেবাস আছে, অনেক পড়তে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক কেস স্টাডি আছে। সো একটা করে ছুটি আমরা অ্যালাউ করব, ক্লাসে আমি দেবো। পুজোর জন্য একটা দেবে এবং দিওয়ালি ভাইফোঁটার সময় তো একটা ছুটি থাকবে, বাকি অ্যাজ ইউজুয়াল যেরকম ক্লাসেস চলতে থাকে সেরকম চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। বোর্ড ওয়ার্কটা বন্ডিং এর পর নেক্সট চ্যাপ্টার কোনটা হবে এমনি? বলো। বন্ডিং এর পর নেক্সট চ্যাপ্টার কোনটা হবে স্যার এমনি? নেক্সট সানডে না, নেক্সট চ্যাপ্টার বন্ডিং এর পর থার্মোডাইনামিক্স। কেমিক্যাল বন্ডিং হয়ে গেলে আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাব হচ্ছে হাইড্রোকার্বন, অর্গানিকটাই চলে যাব, কারণ এগুলোর সঙ্গে একদম রিলেটেড ওগুলো। হ্যাঁ হ্যাঁ অর্গানিকেও হাইড্রোকার্বনে ওখানে হাইব্রিডাইজেশন এই সমস্ত জিনিসপত্রই আছে। ঠিক আছে, টোটাল অর্গানিকে চলে যাবো। অর্গানিক করে আমরা আবার ফিজিক্যালে ব্যাক করবো, ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার প্যাক আপ হয়ে যাবে। ওকে স্যার। আগে হাইড্রোকার্বনটা প্যাক আপ করবো। হাইড্রোকার্বনটা হচ্ছে একদম কেমিক্যাল বন্ডিং, রিঅ্যাকশন মেকানিজম, এগুলো সব করেছি, এগুলোর সঙ্গে রিলেটেড পুরোপুরি হাইড্রোকার্বন।
ঠিক আছে? Yes, sir. ওকে, চলো টাটা।